শুভ সন্ধ্যা। আজ শনিবার আবার চলে এলাম আরেকজন চিত্রশিল্পীকে নিয়ে। আজকে যে মানুষটা আমার সঙ্গে আছেন, আলাদা করে আর পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করি না। সোশ্যাল মিডিয়ায় সবাই চেনেন বা কাজ নিয়মিত দেখতে পান। আজকে আমার সঙ্গে যিনি আছেন, আমার মনে হয় আমার জেনারেশন বা অন্যান্য পরবর্তীতে যারা ছোটোবেলায় ছবি আঁকেন সবাই তার বই ইউজ করে, বই দেখেই ওয়াটার কালার কিংবা পেন্সিল স্কেচ করেন। আমি জানি, আমি একটা সময় করেছি ক্লাস 7, 8, 9-এ। আমার মনে আছে আমি সেই সময় বই দেখেই কাজগুলো করতাম। তো আজকে আমার সঙ্গে আছেন আমার ভীষণ পছন্দের মানুষ, পম্পাদি। শুভ সন্ধ্যা পম্পাদি। শুভ সন্ধ্যা। কেমন আছো? খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। তো ছবিটা তোমার শুরু কবে থেকে, মানে ছবি আঁকা ছোটবেলা থেকেই তো? ছবি শুরু বলতে আমার সত্যি কথা বলতে আমার বংশে, মানে মাতৃকুল পিতৃকুল কোনো কুলেই ছবি আঁকার প্রচলন বা ছবি আঁকার কিছু ছিল না, ছবি আঁকার মতো কোনো ব্যাপার ছিল না। তো কিন্তু তারপরেও মানে আমি যতটুকু জেনেছি, আমি অক্ষর লেখার আগে আমি ছবি এঁকেছি। আচ্ছা। ওই এস লেখার আগে, মানে এস লেখার চেষ্টা করে গোলাপ ফুল এঁকেছি। ছোটবেলায় কি ছবি আঁকা শিখতে কোথাও? না, অ্যাজ সাচ কিছু সেরকম ট্রেনিং তো ছিল না, কিন্তু আর 5টা বাচ্চা যেরকম ওই আঁকার স্কুলে যায় সেরকম খুব সামান্য কয়েকটা দিনই যাওয়া হয়েছে, কিন্তু ওটা ঠিক শেখা না। আমরা যারা এখন শেখাই, তুইও শেখাস, আমরা যেটাকে শেখানো বলি বা শেখা বলি, তো সেই রকম একাডেমিক্যালি ট্রেনিং সেটা আমার ছোটবেলা থেকে হয়নি। তো তোমার পড়াশোনা তো বায়োলজি নিয়ে? হ্যাঁ, আমি বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, একদম টিপিক্যাল জেনারেল এডুকেশন। আর্ট কলেজে পড়লে না কেন? মানে ইচ্ছে হতো না তখন? আসলে আগের যে প্রশ্নটা, সেই প্রশ্নটার খেই ধরেই বলি উত্তরটা, আর একটু লংগেটেড করি, যে ছবি আঁকার মতো কোনো সিরিয়াস অ্যাটমসফিয়ার আমি যদি নাও পেয়ে থাকি, তবুও আমার ছবি আঁকতে ভালো লাগতো ছোটবেলা থেকে। ওই পেন্সিল নিয়ে বসে প্যাস্টেল ঘষে ঘষে ভালো লাগতো। মানে কয়েকদিন যাওয়ার পরে যখন সেই ছবিগুলো অন্য লোকেও ভালো বলতে শুরু করে, এবং তার পরবর্তীকালে কি হয়, ওই আমাদের সময় এখনও হয় সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, এখন অনেক কমে গেছে, আমাদের সময়টা অনেক বেশি হতো। আমরা যারা মানে ওই সময় 90s, ওই সময়টা আমাদের যে ছোটবেলাটা, আঁকার বসে আঁকো প্রতিযোগিতা রবিবার করে মাস্ট ছিল। তো ওই কম্পিটিশনসগুলোতে বসতাম, এবং সেটা এই জন্য নয় যে আমি প্রাইজ পাবো বলে, নিজেকে ইভ্যালুয়েট করার জন্য, নিজের ওয়েটটাকে বোঝার জন্য। তো সেখানে যখন আমি প্রাইজ উইন করতে শুরু করি, যখন প্রাইজগুলো আসে, এবং তারপর থেকে মানে ধারাবাহিকভাবে যেখানেই যেতাম সেখান থেকে প্রাইজ উইন করতাম, তখন ভালো লাগতো। লোকে যখন ভালো বললো, ওটা আমি আমার একদম ছোটোবেলার কথা বলছি, মানে আপ টু 5, 6, 7 এই সমস্ত ক্লাসগুলোর কথা বলছি, যে সময় আর কি অ্যাপ্রিসিয়েশন পেতে প্রত্যেকটা বাচ্চারই ভালো লাগে। কেউ যদি কাউকে বলে, তো মানে এসে বলে, বা তুমি এটা খুব সুন্দর করেছো, বা ব্রাভো, খুব ভালো কাজ হয়েছে, বা কনগ্রাচুলেশন, ইউ ওন দ্য প্রাইজ, এরকম শুনতে খুব ভালো লাগে না? এটা বড়বেলাতেও ভালো লাগে, ছোটবেলাতে কি উইদাউট বিং জাজমেন্টাল ভালো লাগে। তো এই ভালো লাগা থেকেই কি হতো, সব জায়গাতেই আমি প্রাইজ উইন করবো। এমনি ছবি আঁকাটা মানে আমার মানে পরিবার বলো, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চারিপাশের যে মানুষজন, তারা জানতে শুরু করলো এই বাচ্চাটা ভালো ছবি আঁকে। এটা খুব একটা জেনারেল স্টার্ট আপ। আমার মনে হয় যারা যারা ছবি আঁকে মোটামুটি শহর বা শহরতলিতে যারা বড় হয়েছে, এই অ্যাটমসফিয়ারটা মোটামুটি কমন, সবাই পেয়ে থাকে, মানে এইরকম একটা পরিমণ্ডল পেয়ে থাকে। কিন্তু সেখান থেকে আস্তে আস্তে ছবি আঁকাকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে নিজেকে একটা প্রফেশনালিজমে উন্নীত করা, সেইটার স্ট্রাগলটা আলাদা। আমি ওইটার সাথে না ওই চাইল্ডহুড ড্রিম বা চাইল্ডহুড ওই প্যাশনটাকে মেলাই না। ওই দুটো আমার ক্ষেত্রে পুরোটা আলাদা। মানে আজকে আমি যা, মানে হোয়াট আই অ্যাম টুডে, সেটার পিছনে যে তাড়না, সেই ছবি আঁকার পিছনে যে তাড়না, সেটা মানে ডিফারেন্ট, সেটা আলাদা। ছোটবেলার সেই ভালো লাগা,
সেটা পরবর্তীকালে একটা একটা মানে জীবন এবং বেঁচে থাকার জন্য একটা ম্যান্ডেটরি ফ্যাক্টরে দাঁড়িয়ে যাওয়া, সেই বিষয়টা আলাদা পুরোটাই। তো এইবারে তোর ওই দ্বিতীয় কোয়েশ্চেনটার জবাবটা আমি দিই, যেটা হচ্ছে আর্ট কলেজে পড়লে না কেন। তো ওই রকম ভাবে একটা ফিলিং ক্যারি ফরওয়ার্ড হতে হতে মনে হয় আমি ভালো ছবি আঁকি, তো এবার আমার ছবি আঁকাটা নিয়েই পড়াশুনো করা উচিত। যখন বোর্ডস এক্সাম দিচ্ছি তখন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে যে ঠিক প্লাস মনে হয়েছিল আর্ট কলেজে, একদমই তাই, প্লাস 2 দেওয়ার পরে যখন সবাই সবার ভালো লাগার বিষয়গুলো নিয়ে হায়ার এডুকেশন চিন্তা করে, সেই সময়ের কথা বলছি। তো সেই সময় ইচ্ছে শুধু হয়নি, সেই সুযোগও হয়েছিল, সেই ব্রেকও হয়েছিল, কিন্তু আমার পরিবার থেকে একটা বাধা ছিল, তাদের একটা স্টিরিওটিপিক্যাল একটা চিন্তা ছিল যে ছবি এঁকে কি হবে। খুব স্বাভাবিকভাবে আজকে থেকে যদি আমি ধরি 15-20 বছর আগে, এই আজকের দিনে বাবা মায়েরা যেরকম লিবারেল, মানে এখন ভাবছি এটা তখন ছিল, এখন অনেকে ভাবে, এখন ভাবে সব সময় এটা, তবে হ্যাঁ এখন একটু কম। কেন বলতো, এখন মানে কিছু কিছু মানুষ হয়তো এক্সাম্পল সেট করে ফেলেছে না, তবে এখন আমার এটা মনে হয় আসলে কি হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়া এসে না গার্জেনরা কিন্তু দেখছে প্রতিনিয়ত, এক্স্যাক্টলি, মানে যে ছবি এঁকেও ইনকাম করা যায়। আমার তো মনে হয় এটা খুব বড় একটা, এটা সোশ্যাল মিডিয়ার তো মানে ভূমিকা অনস্বীকার্য। আজ থেকে 15-20 বছর আগে ডিসপ্লে মিডিয়ামটা যেরকম ছিল না, সেরকম প্রুফ করার মতো মানুষজনও আমাদের আশেপাশে ছিল না। বিশেষ করে আমি যে জায়গায় বড় হয়েছি, যে জায়গায় থেকেছি, আমি ব্যারাকপুর, যদিও ব্যারাকপুর ইজ নট দ্যাট ফার ফ্রম কলকাতা, তবুও বলবো আমার আশেপাশে খুব কম মানুষই ছিল যাদের আমার বাবা মা দেখে যে ছবি এঁকে এস্টাবলিশড হয়েছে। সুতরাং আই অ্যাম দ্য অনলি চাইল্ড অফ দেম। তো একমাত্র সন্তান একটা নিশ্চিত ক্যারিয়ার বেছে নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হবে, এটা সব বাবা মাই চায়। তো কোনো বাবা মাই সেটা চাইবে না একটা অনিশ্চিত ভালো লাগাকে, যতদিন যখন এখানে ওখানে গিয়ে প্রাইজ উইন করেছে, সবাই ভালো বলেছে, এই ভালো লাগাটা তারা এনজয় করেছে, ঠিক আছে আমাকেও করতে দিয়েছে। কিন্তু যখন when it comes to the factor of career, making career, তখন ওরা কিন্তু এই জায়গাতে আমাকে কখনোই সমর্থন করেনি প্রথম দিকে, এবং বাধা ছিল, অনেকগুলো ফ্যাক্টরি ছিল যে জেনারেল এডুকেশন নিয়ে পড়লে তবু তো একটা ডিগ্রি থাকবে। তো আর্ট কলেজে বিএফএ, বিবিএ, এই ডিগ্রিগুলো নিয়ে যে বিশদ আইডিয়া, সেগুলোও প্রথম কথা ছিল না। অ্যান্ড আই ওয়াজ নট দ্যাট কনফিডেন্ট টু মেক দেম কনভিনসড যে না, এইগুলোও কিন্তু ইউজিসির আন্ডারেই পড়ে এবং এগুলো মান্যতা পায়, যেরকম বিএ, বিকম, বিএসসি, বিটেক, সেরকম বিফার্ম, বিভিএ, এমভিএ বা বিএফএ, এগুলো কিন্তু একই রকমভাবে আমাদের শিক্ষা ক্ষেত্রে একইভাবে অগ্রগণ্য, মানে একইভাবে মান্যতা পায়। তো সেগুলো আমি কনফিডেন্টলি বলার মতো সেই বয়স, সেই প্রত্যয়, হ্যাঁ সেই জিনিসটাও ছিল না, সেই জন্য আমি ডিফেন্ড করতে পারিনি আমাকে কোথাও। তারপরে তাদের একটা ব্যাপার ছিল, চোখ নষ্ট হয়ে যাবে, কলকাতায় গিয়ে যাতায়াত করে পড়াশুনো করবে, বা এখানে সামনেই কোনো লোকালি কলেজে ভর্তি হয়ে যাও, অনেক রকম কনজারভেটিভ চিন্তাধারা থেকে। অ্যাকচুয়ালি তাদের দোষ নয়, এটা তারা দেখে এসছে পরিবেশে বড় হচ্ছে, একদম একদম এই পরিবেশে তারা কোনো রকম কৃতি কাউকে দেখেনি তাদের আশপাশে। এই কথাটা না তুমি বললে আমার, মানে আমরা না যে কোনো মানুষকে, মানে এটা আমরা কখনোই বুঝতে চাই না সেই মানুষটার যা কিছু পেয়েছে তার পরিবেশ থেকে কিন্তু পেয়েছে। আমরা তাদের দোষ দিই, হ্যাঁ তার চিন্তা ভাবনা এইরকম, কিন্তু তার আদৌ কিন্তু দোষ না, আমি এটা মনে করি। কারণ সে যে পরিবেশে বড় হয়েছে না, সে ছোটবেলা থেকে সেটাই পেয়েছে, সেখানে সেভাবেই সে অ্যাডাপ্টেড হয়েছে। এটা আমাদের রেসপন্সিবিলিটি যে তাদের সেই বিশ্বাসটা দেওয়া, তাদের সেই ভরসাটা জোগানো যে না দেখো তোমরা যেটা দেখে এসছো তার বাইরেও কিছু আছে। কিন্তু সেটা কিন্তু বোঝাবে না, বরং আরো ডিপ্রেশনে ফেলে দিবে। আমি এরকম প্রচুর লোক দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরকম একটা বাধা এসেছিল, তো তখন মনে হয়েছিল যে একটা স্বপ্নের ধামাচাপা দিতে হলো নিজেকে। বাধ্য হয়ে একটা গড়পড়তা এডুকেশনাল স্ট্রিমেই আমাকে পড়াশোনা করতে হয়েছে, যেটা করতে গিয়ে আমি কখনো আনন্দ পাইনি। আমার সবসময় মনে হয়েছে যে মানে আই ওয়াজ সাপোজ টু বি সাম আদার থিং, আজকে যেটা করছি সেটা আমার করার কথা নয়। এন্টায়ার এডুকেশন লাইফে আমি বলছি, আমার মানে স্নাতক দশাটায় আর কি, সবসময় ওই 3টে বছর আমার কাছে খুব দুর্বিষহ ছিল। আমার সবসময় মানে আমি দেখতে পারতাম আমার ফোর সাইড থেকে যে আমি যাচ্ছি
হ্যাঁ, মানে আর্ট কলেজের মধ্যে যাচ্ছি, মানে গভর্নমেন্ট আর্ট কলেজ বেসিক্যালি আমি যাচ্ছি, কিন্তু আমি ঢুকছি আমার কলেজে, মানে আমি এটা দেখতাম এবং আমার ভেতরটা ভেঙে চুরে যেত যে আমার কি পড়ার কথা, আমি কেমিস্ট্রি খচখচানি পড়ছি, আমার কি পড়ার কথা, ইন্ডিয়ান আর্ট হিস্ট্রি পড়ার কথা, আমার কি পড়ার কথা, আমি কি পড়ছি। তো আমার এন্টায়ার ওই স্নাতক দশাটা খুব পেইনফুল ছিল। তো সেই সময়টা আমি পাগলের মতো ছবি এঁকেছি এবং আমার আউটডোর, আমার প্লেন এয়ার পেন্টিং শুরু হয় আমার ওই সময়টা থেকে। মানে আচ্ছা, এখনো কি আফসোস হয় ওই সময়টা ভেবে, নাকি মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে? একদমই তাই। এইখানটায় আমি খুব মানে কৃতজ্ঞ থাকি বাবা মায়ের কাছে যে আমি আজকের দিনে আমাকে যদি কেউ, আমি এত ছেলে মেয়েকে ট্রেন করি, আমার একাডেমিতে এতজন শিখতে আসে, যখনই তারা আর্ট এডুকেশন নিয়ে সিরিয়াসলি এগোনোর কথা বলে এবং যদি তারা ইনস্টিটিউশনাল এডুকেশনের কথা বলে, আমি কখনো তাদের ডিমোটিভেট করি না। আমি বলি তার তোমরা এন্ট্রান্সে বসো, সেইভাবে তৈরি হও, কিন্তু এন্ট্রান্সে না বসলে, তুমি ইনস্টিটিউশনাল ট্রেনিং না পেলে তুমি শিল্পী হবে না, এই ধারণাটা মন থেকে ঝেড়ে ফেলো। আমার মনে হয় ছবি আঁকার জন্য প্রথাগত শিক্ষার প্রয়োজন নেই, একদমই। আমি এটা খুব আত্মবিশ্বাসের সাথে বলছি, নেই। ছবি আঁকা তো, ছবি তো অ্যাকচুয়ালি আমরা মাথা দিয়ে আঁকি, চোখ আর হাত তাতে সঙ্গত দেয় আর তাতে অনুভূতি মিশে। এইবার বাকি যে আমাদের টেকনিক্যালিটি, সেগুলোর জন্য আমাদের ট্রেনিংয়ের দরকার পড়ে ঠিকই, এবং সেই ট্রেনিংটা আমরা নিতে পারি। এবং আজকে যে ওয়াইড হয়ে গেছে, এত ইন্টারনেটের দৌলতে আজকে শিল্পক্ষেত্র এতটা প্রশস্ত হয়েছে, সেইখানে দাঁড়িয়ে আমি বলবো একটা ছেলে বা মেয়ে যদি সত্যি শিখতে চায়, সেক্ষেত্রে তার সামনে কলেজেসগুলো কিন্তু শুধুমাত্র অপশনস নয়, তার সামনে কলেজেস বাদ দিয়েও আরও অনেক অপশনস খোলা রয়েছে। তাই জন্য কেউ যদি ভাবে যে আমার কলেজে পড়তে পারলাম না বলে আমার ছবি আঁকাটা হবে না, সবার আগে আমি নিজেকে দিয়ে দেখাই, নিজের এক্সাম্পল সেট করি তাদের কাছে। আমি কেন, আমি তো কেউই নই, মানে আরও আমাদের মানে শিল্পক্ষেত্রে কৃতি এরকম অনেক শিল্পী রয়েছেন যাদের প্রথাগত কোনো শিক্ষাই নেই। তো আজকে যে আফসোসের কথাটা যেটা বললি, আমার মনে হয় ভালো হয়েছে, কেননা আমার ছবিতে যারা আমার ছবি দেখে বা তুইও দেখিস, জানিস যে স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটাতে হয়তো লোকে বুঝতে পারে এটা আমার ছবি, একদম পরিষ্কার, এবং সেটা বোঝা যায়, এটা আমার সৌভাগ্য। মানে একটা মানুষ যদি ছবি আঁকে, শুধুমাত্র এই শনাক্তকরণটুকুর জন্যই তারা বেঁচে থাকে। আমি বলবো একটা শিল্পী এই আইডেন্টিফিকেশনের জন্য বেঁচে থাকে যে আমার ছবিটা লোকে চিনতে পারুক যেটা আমি এঁকেছি, এইটা আমাদের একটা ভীষণ প্রাপ্তি। তো আজকে যে স্টাইল, শৈলী বা যা কিছু বল যেটা তৈরি হয়েছে, এটা কোনো নির্দিষ্ট কারোর প্রভাব ছাড়াই তৈরি হয়েছে, এবং এই প্রভাব পড়লে তো অন্যরকম হয়ে যেত, সেটা তোমার নিজস্ব কিছু আর থাকতো না। এই যে ঠেকে শেখা, বারবার গুঁতো খেয়ে পড়ে যাওয়া, আবার উঠে দাঁড়িয়ে এ প্ল্যান ফেল হয়ে গেলে বি প্ল্যান অ্যাপ্লাই করে শেখা, এটা তাতে মিসেলেনিয়াস আরও কিছু ইনপুটস যখন আসে, আরও কিছু লার্নিং যখন অ্যাড হয়, আরও কিছু সেন্সেস ইনফরমেশনস যখন একসাথে আসে, তখন যে জিনিসটা আসে, এবং উইথ প্র্যাকটিস, সেটা কোনো প্রভাবের মানে অপেক্ষা রাখে না। তখন মনে হয় যে আমি একটা ইনস্টিটিউশনাল ট্রেনিং পাইনি, হয়তো এটা আমার জন্য ভালো হয়েছে। ওই জন্য আমি সব রকম প্রভাবমুক্ত হয়ে নিজস্ব একটা ঘরানা যদি আমি অনেক বড় কথা, আমি সেটা যদি নাও বলি, একটা শৈলী তৈরি করতে পেরেছি, বা আমার ছবি দেখে চেনা যাচ্ছে একটা চিহ্ন, একটা চিহ্নিতকরণ বৈশিষ্ট্য। আমি আরও সহজভাবে এটাকে যদি বলি, এটা চিহ্নিতকরণ বৈশিষ্ট্য আমি তৈরি করতে পেরেছি আমার ছবিতে, যেটা আমি এঁকেছি। সেই জন্য কোথাও গিয়ে এখন বাবা মায়ের সেই ডিসিশনটাকে আমি ভীষণ অনার করি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি না যে আমি কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই আজকে সসম্মানে ছবি এঁকে সমাজে বেঁচে আছি। একদম। আরেকটা কথা আমি বলে নিই, একটা সময় মানে আমরাও তো তোমার বা কুণালদার বই তখন বাজারে দুইজন মানুষের প্রচুর বই পাওয়া যেত। ওয়াটার কালার যে সিনারিগুলো, প্যাস্টেল কম্পোজিশনগুলো প্যাস্টেলে, হ্যাঁ, তখন তো আমিও ভাবিনি একদিন তোমার সামনে এরকম বসে থাকবো। তো যাই হোক, আমারও মনে হয় যে কাজ করে গেলে সেটা পিছনে ফিরে কখনো কারোরই দেখতে হয় না, সৎভাবে যদি কাজ করে যেতে পারা যায়। তুমিও করেছিলে। তাছাড়া তো তুমি, আরেকটা কথা আমি শুনতে পাই, মানে কানে আসে অনেক সময়, যে শিল্পী মানে ছবি আঁকে, অন্য কিছু চান্স পায়নি বা করতে পারেনি বলে ছবি আঁকছে। তুমি তো একটা সময় কর্পোরেট একটা চাকরি করতে,
তো সেখান থেকে কেন হঠাৎ করে মনে হলো বেরিয়ে যাই, গিয়ে ছবি আঁকি? আসলে ওই যে বললাম, আমার একাডেমিক লাইফটাও খুব যন্ত্রণাদায়ক একটা লাইফ ছিল। মানে আমি খুব চেষ্টা করছিলাম যে আমি কোনো টিউশন নিইনি, ইভেন কঠিন কঠিন বিষয়গুলো একা পড়েছি। মানে কোথাও একটা রাগ খেদ ছিল যে কিছু বাজেই হোক আমার সাথে, তো বাজে রেজাল্টই হোক এবং তার জন্য মানে আই উইল বি ফুললি রেসপন্সিবল, এরকম ছিল না যে ভালোবাসার জিনিস করছি না তো যা হোক কিছু, যদিও এই এতটা নেগেটিভ কোনো ক্ষেত্রেই হওয়া আমাদের উচিত না। কিন্তু তখন ওই অল্প বয়সের একটা অবসেশন যে যেহেতু আমি পড়তে পারিনি, আমি আর্ট কলেজে পড়তে পারিনি, তো তার জন্য আমার জীবনে এখন থেকে যা যা হবে সব কিছু খারাপই হোক। এইটা করেও যাই হোক খারাপ কিছু হয়নি, রেজাল্ট সেক্ষেত্রেও মোটামুটি ভালোই হয়েছিল। তো যেটা বললাম, কিন্তু ওই 3টে বছর আমাকে রিভাইভ করিয়েছিল শুধুমাত্র ছবি। আমার কলেজটা ছিল ব্যারাকপুর গঙ্গার ঘাটে, মানে গঙ্গার ঘাটের কাছে আর কি। সেই সুবাদে আমার প্রচুর প্লেন এয়ার স্টাডি করার অনেক স্কোপ ছিল। সেই কলেজ ক্লাসেসগুলো, ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো করে বাকি সময় আমি বসে বসে ওই ভাঙা নৌকো, মরা কাক এসব স্টাডি করতাম। তারপরে ওইখানে প্রচুর ভাঙা ভাঙা মন্দিরও রয়েছে, তো ছোট ছোট আর্কিটেকচার, ছোট ছোট ন্যাচারাল পার্টস, এগুলো আমার সাবজেক্ট ছিল। তো ওই সময়টা আমার ওয়াটার কালার প্রচুর করা হতো, তো ওই সময় কম্পোজিশনটাও বেশ আসতো। তো আস্তে আস্তে কি হয়, আমার যোগাযোগ হয় আমার এক আত্মীয় সূত্রে হোলি চাইল্ড পাবলিকেশনের সাথে আমার যোগাযোগ হয়, আমার মামার সূত্রে যোগাযোগ হয়। তো সেখানে আমার ছবিগুলো ওরা দেখে আমাকে ওরা বলে যে কম্পোজিশন কি তুমি করতে পারবে? তো হ্যাঁ করতে পারবো। তো ওরা কিছু সাবজেক্ট আমাকে থ্রো করে, মাস্টার কম্পোজিশনের ওরা কিছু ভলিউমস বার করে ওই সময়। তখন আমি কলেজে পড়ি, মানে তুই যে বইগুলো দেখেছিস, যেগুলো স্টাডি করেছিস, সেগুলো আমার ফার্স্ট কলেজ লাইফের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইরকম। তো তখন আমাকে সাবজেক্ট থ্রো করে, তো যেগুলো যেগুলো ফিজিবল আর কি, সেই সব জায়গায় আমি গিয়ে বসে কম্পোজিশন রেডি করে সেই ছবিগুলোকে বাড়িতে এসে ফ্রেশন করে ওদেরকে এগুলো সাবমিট করি। হ্যাঁ, তারপরে আরও অনেক বই বেরিয়েছিল পোর্ট্রেটসের উপরে, মিক্সড মিডিয়ামের উপরে, তারপরে প্যাস্টেল কিছু। তো ওই সময় কি হলো, আমার ছবি চর্চাটা ওভাবে চলতো। তারপরে যা হলো, আমি যেটা মানে পারিবারিক একটা অর্থনৈতিক চাপ ছিল, যেহেতু আমি একমাত্র সন্তান, আমার উপরে অনেকটাই দায়িত্ব ছিল, পুরোটাই দায়িত্ব ছিল টু টেক কেয়ার অফ মাই ফ্যামিলি। তো সেক্ষেত্রে আমাকে জীবন জীবিকা বাঁচার জন্য আমাকে তখন একটা কর্পোরেটে জয়েন করতে হয়েছিল। কারণ ছবি আঁকা, তুই নিজেও জানিস, তুই নিজেও ভীষণ রকম কৃতি এই মুহূর্তে ছবি আঁকার জগতে, যে ছবি আঁকা তো বা যে কোনো শিল্প চর্চা তো আমাদের ইনস্ট্যান্ট টাকা দেয় না। বা কেউ যদি মনে করে 2 বছর ছবি এঁকে সে ক্যারিয়ার করবে, এটা তো কোনোদিনও সম্ভব নয়। সেটা 5 বছর লাগতে পারে, 10 বছর, এটা একটা ইনফিনিট আর রিলেটিভ, মানে এটা রিলেটিভ পুরোপুরি। মানে কারোর ক্ষেত্রে 1 বছর, কারোর ক্ষেত্রে 5 বছর, পোটেনশিয়াল অনুযায়ী, তার প্র্যাকটিস অনুযায়ী কিছুটা লাক ফ্যাক্টর, অনেক কিছু ডিপেন্ড করে, বা সে কি স্ট্র্যাটেজিতে চলছে। তো সেই জন্য সেই সময় ইট ওয়াজ নট পসিবল ফর মি টু রান মাই ফ্যামিলি উইথ দ্য হেল্প অফ মেকিং পেইন্টিং। তো সেই সময় আমাকে বাধ্য হয়েই একটা পেশা নির্বাচন করতে হয়, এবং আমি সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল পেশাটাকেই নির্বাচন করি। কারণ দুটো কারণে, একটা হচ্ছে আমার স্ট্রিম রিলেটেড ছিল, যেহেতু আমার সাবজেক্ট যেগুলো ছিল বায়ো সায়েন্সের, সেগুলোতে অ্যানাটমি, ফিজিওলজি ইত্যাদি ব্যাপারগুলো মাথায় ঢুকতো ভালো। আর তার সাথে ড্রাগ ডিজিজ এগুলো নিয়েও একটা বেশ, আমার ছোটোবেলা থেকেই কোন রোগ, কী কী সিমটমসে কোন রোগ হয়, কী কী ওষুধে কী রোগ সারে, এগুলো নিয়ে ছোটো থেকেই একটা বেশ আগ্রহ ছিল, এটা এক কারণ। আর দ্বিতীয় কথা হচ্ছে, ফার্মাসিউটিক্যাল জব বা যে এই ধরনের মার্কেটিং প্রফেশন এতটাই হেকটিক, মানে তাদের শিডিউল, যেখানে সারাদিন আমি ভেবেছিলাম এরকম কোনো কাজই আমি করবো যেখানে আমার সারাদিন একদম গরুর মতো খাটতে হয়, এসে জাস্ট একদম হতক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে পড়বো, আমার সেই কষ্টের কথা মনেই থাকবে না। লিটারালি আই ওয়াজ ইন ডিপ্রেশন। মানে সেই আমার একাডেমিক লাইফ থেকে শুরু করে আমার এন্টায়ার ওই কর্মজীবনটা, ওই সময় কর্পোরেট লাইফটা, আমি কিন্তু ডিপ্রেশনের মধ্যেই, ওই ডিপ্রেশন নিয়েই চলছিলাম, ওটাকে সাথী করেই চলছিলাম, যে আমার ছবি আঁকা নিয়ে পড়াশোনা করা হলো না। মানে দ্যাট ওয়াজ, মানে মানে কি বলবো, দ্যাট ওয়াজ উইথ মি এন্টায়ার, মানে ফর দ্য এন্টায়ার ওয়ার্কিং লাইফ ওই সময়টা। তো আমি ভাবলাম এটাই আমার জন্য ঠিকঠাক প্রফেশন, যেটা আমার মানে স্কিল রিলেটেডও রয়েছে, তার সাথে সাথে এত খাটনি খাটবো যে এসেই ঘুমিয়ে পড়বো, আর ওই ভাববার সময়ই পাবো না, ডিপ্রেশনের, ফ্রাস্ট্রেশনের কোনো জায়গাই থাকবে না। সো তো ওই রকমভাবে আমার ফার্মাতে যাওয়া,
কিন্তু ফার্মাতে গিয়েও কিন্তু আমি শিল্পটাকে বাঁচিয়ে রাখতাম। আমার যে ব্যাগটা, আমাদের যে ফার্মাসিউটিক্যালে যে আমাদের ব্যাগটা দেওয়া হয় যেটা কোম্পানি থেকে, ওইটা অ্যাকচুয়ালি আমাদের মানে আইডেন্টিফিকেশন ছিল। ওই ব্যাগের মধ্যে একটা লোগো দেওয়া ব্যাগ থাকতো, তার মধ্যে কোম্পানির অনেক ইনপুট থাকতো, তার মধ্যে কোম্পানির ইনপুটে যা যা থাকে, ভিজুয়াল এইডস, ফিজিশিয়ান স্যাম্পল, LBL, এগুলো সব থাকতো, ট্রায়াল পেপার, হাবিজাবি, গিফটস, অনেক কিছুই থাকতো। তার সাথে কিন্তু আমার একটা প্যাড আর একখণ্ড চারকোল বা একটা পেন্সিল মাস্ট, ওটা থাকতোই। আমি যখন ডক্টর ভিজিট করতাম তখন আমি চেষ্টা করতাম আমার কাজের ফাঁকে, ডক্টর এবং কেমিস্ট ভিজিটের ফাঁকে, অফিস যাওয়ার ফাঁকে, আমাকে যাতে ওই আমার প্যাশনের জায়গাটা, ভালোবাসার জায়গাটা যেন ছেড়ে না যায়। এবং আমি এমনও হয়েছে, আমি ডক্টর ভিজিট করতে গেছি, ডক্টর রুগী দেখছে, আমি বাইরে মানে ওয়েট করছি, রুগী দেখা হবে, তারপর আমি গিয়ে তাকে কল করব, মানে তাকে ভিজিট করব, সে আমার ভিজিটটা নেবে, যেটা আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে করতে হতো। তো আমি তখন মানে অপেক্ষমান কখন ডক্টরের রুগী দেখা শেষ হবে, তারপর আমি যাব ভেতরে দেবো। তো ওইটুকু সময় ডক্টর রুগী দেখছে, ওইটুকু সময় আমি তার কুইক স্কেচ করে একটা পোর্ট্রেট করে দিতাম। পোর্ট্রেট করে তখন তাকে যখন ভিজিট করতে যেতাম, ভিজিট করে টোরে বেরিয়ে আসার আগে তাকে পোর্ট্রেটটা হাতে দিয়ে বলতাম, দিস ইজ ফর ইউ, হ্যাভ আ নাইস ডে। এইরকমভাবে বেরিয়ে আসতাম। এবং এর জন্য যে কি পজিটিভ একটা ইম্প্যাক্ট তাদের মনে তৈরি হয়েছিল, খুব স্বাভাবিকভাবে তাদেরকে দিনে অন্তত পক্ষে 100টা আমার মিট করছে, ভিজিট করছে। বাট নো বডি টেলস লাইক দিস, যে এই এত কিছু রাখছে, তার মধ্যে এই ধরনের কোনো উপহার তাদের কাছে এটা অপ্রত্যাশিত ছিল। সেই জন্য আমাকে তারা ভীষণ ভালোবাসতো, আমাকে দেখে আমার কোম্পানি প্রোডাক্ট লিখতো, আমাকে মনে রেখেছে। আমি যখন ফার্মাসিউটিক্যাল কুইট করে চলেও এসেছি, অনেক ডক্টর আমাকে মনে রেখেছে। আমার হাতে তাদের কুইক পোর্ট্রেট, আমার হাতে আঁকা কুইক পোর্ট্রেট তাদের বাড়িতে ফ্রেম রয়েছে। তো এই ব্যাপার মানে আস্তে আস্তে কি হয় বুঝতে পারি যে ছবি আমায় ছাড়বে না। আমি চাইলেও মানে যত আমি ফ্রাস্ট্রেশনে থাকি, ডিপ্রেশনেই থাকি, আমি একে নিয়েই থাকবো, ছবি আমার সঙ্গে থাকবেই। তো তাই জন্য পরে ভাবলাম যে আমার সঙ্গে রয়ে গেল, যে আমাকে আনন্দ দিচ্ছে এত কষ্টেও, তাকে সমস্ত কিছু ছেড়ে, সমস্ত কিছু কে একটা পাশে সরিয়ে রেখে একেই খড়কুটোর মতো আঁকড়ে ধরি। তখন সেই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমি ওয়ান ফাইন মর্নিং খুব একটা বোল্ড ডিসিশন নিয়ে চাকরি বাকরি সব ছেড়ে দিই, পুরোপুরি ছবি। আচ্ছা, এই চাকরির পাশাপাশি তুমি কি তখন আঁকা শেখাতে? হ্যাঁ, আমার যে ইনস্টিটিউশন আজকে, যা সৃজন, মানে আমার ইনস্টিটিউশনের নাম সৃজন। তো সৃজন যখন শুরু হয়েছিল তখন আমি নিজে কলেজে পড়তাম উইথ জাস্ট 2 স্টুডেন্টস। এখন 2 শতাধিক প্রায়। তো মানে বাইরে অফলাইন অনলাইন দেশ বিদেশ সমস্ত মিলিয়ে, হ্যাঁ হ্যাঁ, আমি এক্সটেন্ড করি না, আমি বন্ধ করে দিয়েছি। ওই সময় কি মানে শুধু ড্রয়িং শেখাতে নাকি পড়াতেও? না, আমি বলছি, আমি সৃজন যখন শুরু হয়েছিল 2টো স্টুডেন্ট নিয়ে শুরু হয়েছিল, 2টো বাচ্চা প্রথম আঁকতে আসে আমার কাছে। তো সেইখান থেকে শুরু হয়েছিল তাদের শেখানো, তারপরে সেটা আস্তে আস্তে মাল্টিপ্লাই হয়। আমি যখন চাকরি করি তখন ওই উইকলি ওয়ান্স, ওই রবিবার আমি শেখাতাম। সৃজন কখনোই আমার থেকে যায়নি আর কি, ওটা আমার ব্যাকআপ দিয়েছিল। সারা সপ্তাহ গোটা খাটাখাটি করার পরেও ওই একটা দিন আমি বাচ্চাদের সাথে থাকতাম, ভালো লাগতো। আর হ্যাঁ, পড়িয়েছি, চাকরি করে ফেরার পথে পড়িয়ে বাড়ি ফিরেছি। যতটা কষ্ট করা সম্ভব, যতটা নিংড়ে দেওয়া সম্ভব একটা আদর্শ সন্তানের, তার বাবা মাকে ভালো রাখতে। হ্যাঁ, এরকম হয়েছে, মানে আমার চাকরি এবং পাশাপাশি আমার পড়ানো, ছবি আঁকানো একই সাথে চলছে। অত চাপের চাকরি, মানে ফার্মাসিউটিক্যালের জব যারা করে তারা জানে এই সিনারিও কতটা টাফ। মানে এক একটা ক্লোজিং মানে দিনে 4টে করে দিনের আয়ু শেষ হয়ে যাওয়া, এতটাই মানে ওয়ার্ক প্রেশার, এতটাই টার্গেটেড প্রেশার থাকে। তো সেইগুলোকে সামলে আমি কিন্তু আরও এক্সট্রা ব্যাকআপের জন্য এগুলোও করেছি। একটা আদর্শ সন্তান তার বাবা মাকে ভালো রাখার জন্য, তার ফ্যামিলিকে আর একটু স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য যতটা নিজেকে নিংড়ে দিতে পারে সবটুকুই আমি দিয়েছি, প্রচণ্ডই কষ্ট করেছি। আচ্ছা, ওই সময় একটা ঘটনা, আশা করি মানে সোশ্যাল মিডিয়া বা কেউই হয়তো জানে না, আমি একটু শুনেছিলাম। হ্যাঁ, এই তুমি পাশ দিয়ে যাওয়ার সময় রান্নাঘর থেকে যে একটা, ওটা যদি না দরকার, এটাও দরকার, কারণ আসলে এই সময় দাঁড়িয়ে না তোমার এখন যে অবস্থান
সেটা কিন্তু লোকজন দেখে, তুমি কি করেছো বা তার জন্য কতটা তোমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে, এটা কিন্তু দেখতে চায় না। না এবং আমি তার জন্য কিন্তু এখন বেশিরভাগ ছেলে মেয়েরা অনেক ভুল করছে, খুব শর্টকাট মানে একটা রাস্তা খুঁজতে গিয়ে নিজেদের যে কত ক্ষতি করছে তারা নিজেরাও জানে না। তো এই জন্য আমার মনে হয় সেগুলো জানার দরকার যে একটা সময় এত কিছু করতে হয়েছে। আসলে আমি নিজের স্ট্রাগল স্টোরি বলতে খুব একটা পছন্দ করি না যুগল। আমি না, সাকসেস স্টোরিটা আসলে ভালোবাসি। আমার মনে হয় ওটাও কিন্তু একটা আনন্দ। আই গট ইউ পয়েন্ট, আমি হ্যাঁ। বুঝতে পেরেছি। কিছু মানুষকে যদি সেই কষ্টের দিনের কথা যদি না জানানো যায় তাহলে তারা রিলেট করবে কি করে। হ্যাঁ, এরকমও তো দিন গেছে যে সারাদিন না খাওয়া, মানে খাওয়ার সুযোগ হয়নি বা খাওয়ার সময়টুকুও পাইনি। তো সেই রকম মানে ক্ষুধার্ত হয়েই যখন ফিরছি, নিজের কাজটাকে তো বাঙ্ক করতে পারি না। যখন মানে পড়াচ্ছি, যখন পড়াতে পড়াতে আমি তাদের বাড়ির রান্নার গন্ধ পাচ্ছি, কিন্তু আমি ওই সময় ভীষণ ভীষণ রকম আমার কি বলবো, খিদে পেয়েছে, ভীষণ ক্লান্ত, ঘুম পেয়েছে, মানে পড়াচ্ছি, লিখতে দিয়ে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছি। তো এরকমও দিন গেছে। তো ঠিক আছে, ওটা বড় কথা নয়, কারণ আমার মনে হয় যে আজকে যারাই সাফল্যের স্বাদ কিছু অংশেও পেয়েছে, কম বেশি যতটুকুই পেয়েছে, তারা শুধুমাত্র সেই জন্যই সাফল্যের সেই স্বাদকে অনুভব করতে পেরেছে যদি তারা কষ্ট করে জীবনে, যারা যদি স্ট্রাগল করে। স্ট্রাগল না করলে, তুমি যদি জীবনকে এক পেশে দেখো, শুধু কুসুমাস্তীর্ণ পথ ধরেই যদি তুমি হেঁটে আসো, তুমি জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারবে না। একদম, আমি ওটাই আনন্দ। কিন্তু আমার ওই সময়টা, আমি যে সময়ের কথা তোকে বলছি, আমার কর্পোরেট লাইফ, ভীষণ রকম অনিশ্চয়তা, চাকরি ছেড়ে দেওয়া এবং বিভ্রান্তির কয়েকটা বছর, যে দুম করে ওয়ান ফাইন মর্নিং চাকরি বাকরি ছেড়ে দিয়ে এবারে আমি কি করব, ভীষণ রকম প্রতারণার শিকার হওয়া, বিশ্বাসভঙ্গ, বিভ্রান্তি, এই যে কয়েকটা বছরের যে ফেজ অফ ডিপ্রেশন, সেই সময় একটা মানুষ নিজেকে নিজে হারিয়ে ফেলে। মানে তার এন্টিটি যখন অ্যাট স্টেক, তখন তার আর মনে থাকে না যে সে ছবি আঁকবে কি, সে তখন কি করে সারভাইভ করবে। এবং তার, বিশেষ করে আমার মতো রেসপন্সিবল কোনো মানুষ, যে আমি সারভাইভ করার আগে যে আমি যে আমার পরিবার, আমি তাদের কি করে সারভাইভ করাবো এবং তাদেরকে কিভাবে নিয়ে যাব, টেনে নিয়ে যাব, এই যেরকম যখন চিন্তা থাকে তখন না ওইটা থাকে না, ওইগুলো ইউটোপিয়া হয়ে যায়, শিল্প তখন ইউটোপিয়া হয়ে যায়। সেই জায়গা থেকে মানে একটা ভেঙে চুরে যাওয়া মেরুদণ্ডকে মানে আবার সোজা করে দাঁড়ানো এবং দাঁড়িয়ে সেই যে লক্ষ্য, যে লক্ষ্যের জন্য এত কিছু স্যাক্রিফাইস, আমি পারতাম, আমি যদি আমার প্রিভিয়াস প্রফেশনে স্টিক করে থাকতাম, আমার পোটেনশিয়ালস সেখানেও যথেষ্ট ভালো ছিল, সেখানেও আমার ক্যারিয়ার গ্রাফ যদি দেখি সেটাও খুব একটা খারাপ ছিল না, সেখানে আমি প্রমোটেড হয়ে আমি আজকেও যদি সেখানে স্টিক করে থাকতাম, আমি অনেক ওয়েলথ পেতাম। কিন্তু আজকে রিপেন্ট করি না, আমি বরঞ্চ নিজেকে সাধুবাদ দিই সেই দিনে সেই ডিসিশনের জন্য। কিন্তু আমি সেটা করিনি, আমি রিস্ক নিয়েছিলাম, আমি ঝুঁকি নিয়েছিলাম আমার এই ভালোবাসার জায়গাটার জন্য। আমি পারছিলাম না, মনের দ্বন্দ্বের সাথে, নিজের সাথে নিজের মনের দ্বন্দ্বে আমি পেরে উঠছিলাম না, আমাকে একটা দিকে আসতেই হতো। সেই জন্য সেইখান থেকে যেখানে সার্ভাইভালের একটা চিন্তা হয়ে যায়, এবং তার থেকে বড় কথা নিজের লোকেরাও যখন বিরাগ ভাজন হয়ে যায়, এবং স্বাভাবিক যেখানে অস্তিত্ব সংকট আসছে, সেখানে মানে তোমার পাশে থাকা লোকগুলো তোমাকে একসময় ভুল বুঝবে। কেউই তোমাকে সেই ট্রাস্টটা তুমি মানে নিজেকে সেই জায়গায় তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ করতে পারবে না, কারণ তারা প্র্যাকটিক্যাল সিচুয়েশন দেখছে, এখান থেকে কি করে ওভারকাম করা যায় তারা জানে না, ইভেন আমিও জানি না, আমিও তাদেরকে সেই বিশ্বাসটা দিতে পারছি না। তো এই রকম দোলাচলে, এইরকম একটা ভঙ্গুর দশা থেকে নিজেকে রিজেনারেট করে আবার কামব্যাক করা, আমি সেই জায়গাটার প্রতি একটু অহংকারী। আমার ছবির জন্য বা আমার অন্য কোনো ফ্যাক্টরের জন্য আমি অহংকার করি না, আমি অহংকার করি আমার লড়াইয়ের জন্য, আমার কঠিন মানসিকতার জন্য, আমার অনমনীয় দৃঢ়চেতা মানসিকতার জন্য, যেটা আমি জীবনে কখনোই কোনো নেগেটিভ সিচুয়েশনেও ভেঙে পড়িনি। আমি সব সময় মনে হচ্ছে যে 1% হোপ ইজ দেয়ার ফর মি, মানে সেখান থেকে আমাকে উঠে দাঁড়াতে হবে, ওই একটা পার্সেন্ট আশা, সেটাকে বেস করে আমি উঠে দাঁড়িয়েছি। তো সেটাই।
তো এখন তো তুমি মানে ছবি ভালো আঁকো এটা বলবো না, ছবি আঁকো এবং তুমি যে অনেক ভালো মনের একজন, এটা আমরা সবাই জানি। তার পাশাপাশি এত কিছু করো, হ্যাঁ, তুমি ভালো লিখো, ভালো গান করো, হ্যাঁ, আজকে গানও একটু শুনবো শেষে। হ্যাঁ, তার সঙ্গে আর কি কি করে একটু বলো। এবং এই যে এত ভালো একজন বক্তা, বিভিন্ন প্রোগ্রামে গেলেও দেখেছি, আমার তো 1-2 মিনিটের বেশি কথা আমি বলতে পারি না, অনেক কথা ভীষণ বলছিস। বাজে বক্তা। কিন্তু তুমি এত সাজিয়ে গুছিয়ে বলো, এগুলো তো একটা মানে বিরাট গুণ। না, এগুলো কিছু গুণ নয়, এগুলো তো গানটাও কি মানে ছোটবেলা থেকেই করতে না? হ্যাঁ, গানের বিষয়টা কি, আমার গানটা না মানে কি বলতো, খুব ওই খুব ব্রেক করে করে হয়েছে ব্যাপারটা, মানে লাগাতার কোনো কি, আমার যা স্ট্রাগল স্টোরি তুই শুনলি, তোর মনে হয়েছে যে খুব একটা মানে কোনো একটা ব্যাপারে স্টিক করে থাকার মতো পজিশন আমার ছিল, সেই উপায় ছিল না। খুব চেয়েছিলাম এবং একটা সময়ও এটাও চেয়েছিলাম যে আমি গানই করব একটা সময়। তখন আমার কত ওই 16-17 বছর বয়স, তখন আমি ছবি আঁকছি, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি গান করেই উন্নতি করতে পারি। তখন কোনো না কোনোভাবে হয়তো কেউ বিশ্বাস দিয়েছিল বা নিজেরও মনে হয়েছিল। তো যাই হোক, সেটাও সম্ভব হয়নি। পরবর্তীকালে গানটা আমার কাছে এসেছে না ওকেশনালি, মানে আমি নিজেই স্টিক করে থাকতে পারিনি। আমি প্রফেশনালিও মঞ্চে গিয়েছি, স্টেজ করেছি উইথ আ কোম্পানি। আর তারপরেও এখন যদি বলিস এখনকার সিচুয়েশন বললে, এখন গান হয়ে গিয়েছে আমার, কি বলবো, পরকীয়া প্রেমিকের মতো। মানে সে কখনো কখনো আসে, ছবির সাথে আমার ঘর, পাকাপাকি সংসার। তো এটা যদিও লেম এক্সকিউজ, কিন্তু এটা ঠিক, গান আমি ভীষণ ভালোবাসি এবং গান আমাকে ভালো রাখে। এখনো শোনা যায় মাঝে মধ্যে কিছু কিছু গান। আর অন্যান্য গুণের যে কথা বলছিস, দেখ ওই বক্তা টক্তা ওরকম কিছু নয়, যেটা আসে আমার মধ্যে খুব স্বতঃস্ফূর্তভাবে আসে। তবে সাজিয়ে বলা, এটা আমার মনে হয় বিরাট বড় একটা গুণ, এটা সবাই পারে না। এটা বলতে পারিস কিছুটা আমার হয়েছে আমার কর্পোরেট লাইফের দৌলতে। কারণ সেখানে আমাকে না অনেক ধরনের মানুষের সাথে ডিল করতে হতো। এলিট ক্লাসে বসে রয়েছে ডাক্তাররা, ঠিক আছে, আবার 8 পাস কেমিস্ট, তার সাথেও ডিল করছি। মানে বিভিন্ন ধরনের মানুষের সাথে ডিল করতে হচ্ছে, ম্যানেজার্স, তাদেরকেও ডিল করছি। মানে ব্যাপার কি, মানে একটা এমন একটা প্রফেশন যেখানে ভেরিয়াস কাইন্ড অফ মানুষ তোমার সঙ্গে প্রত্যেক দিন সংযোগ রাখছে, তাদেরকে তাদের মতো করে ডিল করা এবং তাদের থেকে মানে বিজনেসটাকে আদায় করা, এই সব কিছু নিয়ে না ওটা একটা খুব ভালো জায়গা, আমাকে দারুণ ব্যাকআপ দিয়েছিল টু গ্রো মাই কমিউনিকেশন স্কিল। ওইটাই হয়তো পরবর্তীকালে আমার যে টিচিং পার্ট বা বলতে পারিস পেডাগজি, আন্ডারস্ট্যান্ডিং অফ চাইল্ড সাইকোলজি, কিছুটা ওখান থেকেই পেয়েছি। মোটামুটি জীবনে কোনো কিছুই ফেলা যায় না, যা কিছুই করিস দেখি কোনো না কোনোভাবে জীবন ঠিক ফিরিয়ে দেবে, সেটা রিটার্ন পাওয়া যায় যদি মন দিয়ে করিস। তো মন দিয়ে ওই সময় চাকরিটা করেছিলাম, তো আজকে সেইখান থেকে যতটুকু অর্জন, সেইটা হয়তো আজকেও কাজে লাগছে। আজকের আমি যতটুকু হয়েছি, এই আমি তৈরির পিছনে হয়তো সেই ফ্যাক্টরগুলো কিছুটা হলো কার্যকরী হয়েছে। আচ্ছা, ফ্রিদা কাওলো ছবিও তুমি বেশ কিছু এঁকেছো। তো কবে, আমার মনে হয় অনেক বড় একটা অনুপ্রেরণা তোমার কাছে ফ্রিদা, এটা কবে থেকে এবং কেন? তো ফ্রিদার কথা যদি বলতে হয়, তার আগে সেই মানুষটার কথা আমাকে বলতেই হবে। অবশ্যই। জীবনে যে মানুষটা প্রথম আমাকে ফ্রিদাকে চেনালো, সেটা কোন সময়টা? সেটা হচ্ছে আমার সব থেকে ভঙ্গুর দশা, যে সময়টা আমি বললাম নিজেকে ভেঙে চুরে, তার সঙ্গে অনেকটা ভেঙে চুরে তৈরি করছি এবং নিজেকে প্রত্যেকদিন একটু একটু করে বোঝাচ্ছি যে আমাকে বাড়তেই হবে, হেরে গেলে চলবে না। ওই 1% চান্স, 1% পজিটিভিটি যেটা আমি পারি, সেইটুকুকেই সম্বল করে আমাকে ফিরতে হবে এবং আমার পরিবারকে আমায় বাঁচাতে হবে। এই রকম একটা সময়, ঠিক মানে সেই সময় সোশ্যাল মিডিয়াতেই আমার যে মানুষটির সঙ্গে আলাপ হয়, তার সাথে একদিন আমি হাঁটা শুরু করেছিলাম। পরে জানতে পারি সে স্থানীয়, অথচ আলাপ সোশ্যাল মিডিয়াতে। কথা বলে জানতে পারলাম সে আমার পাশের পাড়ায় থাকে। আচ্ছা। তো একদিন দেখা সাক্ষাৎ করলাম,
দেখা সাক্ষাৎ করে দুজনে হাঁটছিলাম। সেই যে হাঁটলাম, সেই হাঁটা এখনো হেঁটেই চলেছি, সারা জীবন সেই হাঁটা চলবে। এবার সেই মানুষটির কথা না বললে আজকে আমি নই। তো সেই মানুষটি আমার হাজবেন্ড জয়ন্ত বিশ্বাস, তোরা সবাই চিনিস তাকে একদম ভালোভাবে। প্রচুর পড়াশোনা করেন না? প্রচুর পড়াশুনো তো করে, কিন্তু ফিদার বিষয়টা যখন আসলো আমি ওইটা বলছি। আমি যখন ছবি আঁকছি, আমার ছবিগুলো সে দেখে, সোশ্যাল মিডিয়াতে দেখে আমার কোনো একটা জন্মদিনে সে আমাকে বোঝায় যে তোর জীবনে অনেক কষ্ট, মানছি যে তোর লাইফে অনেক স্ট্রাগল, তুই জানিস না তোর আনসার্টেনিটি তোকে কোথায় নিয়ে যাবে, কিন্তু জানিস এরকম কষ্ট তোর একার নয়, আরেকটা মানুষ ছিল যে এর থেকে অনেক অনেক বেশি কষ্ট পেয়েছে, এর থেকে অনেক বেশি আনসার্টেনিটি নিয়ে ছবি এঁকেছে, কতটা শুনবি বলে সে আমাকে অনেক বড় একটা লেখার মাধ্যমে এক মানুষের সঙ্গে পরিচয় ঘটায়। সেই ছিল ফ্রিদা কাহলো, যে শরীরে হাজার একখানা প্রতিবন্ধকতা নিয়ে, ভীষণ রকম গন্ডগোলে একটা পার্সোনাল লাইফ নিয়ে, এবং অস্থির একটা সময় দাঁড়িয়েও যে শিল্পগুলো তৈরি করে গেছে সেগুলো আজকের দিনে ওয়ার্ল্ড আর্ট হিস্ট্রিতে সেগুলো সম্পদ, বিশ্ব শিল্প একদম অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। তখন আমি সেই সময় উপলব্ধি করি যে আমার থেকে তো অনেক বেশি কষ্ট এই মানুষের। সে কি করে করলেন? সে তো বিছানায় শুয়ে শুয়ে ছবি এঁকেছে, আমি তো বসে বসে ছবি আঁকছি। আমার সঙ্গে তো এরকম কিছু ঘটেনি, আমার তো জন্ম থেকে পোলিও ছিল না, আমার দুটো পাই সবল, আমি হাঁটতে পারি, এবং আমার তো শরীরে এতগুলো সার্জারি নেই, আমার তো ইউটেরাস কেটে বাদ দেওয়া হয়নি, আমার তো স্পাইনাল কর্ডটা পুরোটাই ভেঙে চুরে যায়নি, এবং আমি তো বসে বসে ছবি আঁকছি, আমি তো অনেক লাকি। এই মানুষ তো, এর তো বেঁচে থাকার কথা নেই, কি করে ছবি আঁকছে? তো সেই ফ্রিদা কাহলোর সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটায় সেই মানুষ, এবং তখন থেকেই ফ্রিদা কাহলো আমার স্বপ্নের নারী। মানে আমি মনে করি যে সেই ফ্রিদা কাহলোর সত্তাকে আমি যদি নিজের ভিতরে বয়ে নিয়ে যেতে পারি, তাহলে জীবনের শত যন্ত্রণা আমাকে আমার রং আর রেখা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। তো ফ্রিদার উপরে অনেকগুলো ছবি আমি এঁকেছি। হ্যাঁ, ভবিষ্যতে এখন পর্যন্ত আমি জানি না, আমার মাথায় নেই রে। ছোটখাটো স্কেচ, প্যাস্টেল, অ্যাক্রিলিক, সফট প্যাস্টেল, পেন্সিল মিলিয়ে ঝুলিয়ে কটা আছে আমার ঠিক খেয়াল নেই, মোটামুটি সব কটা মিডিয়ামেই হয়ে গেছে, শুধু অয়েলটা বাকি আছে। আচ্ছা, অয়েলে করো শুধু? হ্যাঁ, সেটাও দেখতে পাবো আশা করি। হ্যাঁ হ্যাঁ। আর তোমার অয়েল, প্যাস্টেল, অয়েল, অ্যাক্রিলিক মানে বোঝা খুব চাপ, ভীষণ চাপ। আচ্ছা, অয়েল প্যাস্টেলটাকে কেন, মানে অয়েল প্যাস্টেলটা আমি দেখেছি খুব কম মানুষ আঁকে, খুব কম মানুষ কাজ করে, মানে আমাদের এখানে যদি আশেপাশে আমি দেখি। আর তুমি এত ভালো করে কি করে কাজ করো অয়েল প্যাস্টেলে? অয়েল প্যাস্টেলের এক্সপোজারটা একটু অন্যরকম ভাবে। অয়েল প্যাস্টেলকে তো সবাই কিডস মিডিয়াম হিসাবেই গণ্য করে, এটা বাচ্চাদের মিডিয়াম হিসাবেই জানে। একটা বাচ্চা যখন আঁকার স্কুলে ভর্তি হয় তখন তাকে প্রথমেই ক্রেয়ন বা প্যাস্টেল ধরিয়ে দাও, মোম রং, প্যাস্টেলও নয়, মোম রং। অয়েল প্যাস্টেল ইজ কনসিডার্ড অ্যাজ মোম রং, যে রং ভর্তি করো, আপেল লাল রং দিয়ে ভর্তি করো, জাস্ট এরকম কিডস মিডিয়াম হিসাবেই তো এটাকে গণ্য করা হয়। তো কোথাও আমিও সেভাবেই শেখানো যখন শুরু করেছিলাম, তখন আমি ওই অয়েল প্যাস্টেল যখন শেখাতাম, তখন ওই শেখাতে শেখাতে আমি তখন কিছু অয়েলের কাজ করি। তো অয়েল মানে অয়েল পেইন্ট আর কি, কাজ করতে গিয়ে দেখছি যে লিনসিড অয়েলের, তখন তো লিনসিড অয়েলেই তো কাজ হতো, এখন যেরকম অনেক অ্যাডভান্স মিডিয়াম যেমন আছে, তখন অত অপশন জানাও ছিল না, অত বেশি এডুকেট করার মতো কেউ ছিল না। তো ওই লিনসিড অয়েল বা তারপিনের গন্ধটায় আমার একটু মানে ব্রঙ্কিয়াল প্রবলেম হতো, একটু ঝাঁঝটা আমি নিতে পারতাম না, তো কষ্ট হতো। কিন্তু অয়েল পেন্টে সে এফেক্টটা খুব স্যাটিসফ্যাকশন দিত আমার। তখন আমি ভাবলাম যে ওয়াটার কালারে ছবি করছি ভালো, কিন্তু বেশ ভাল লাগছে, মানে এ ধরনের হেভি মিডিয়ামে কাজ করতে তো বেশ ভালো লাগছে। অ্যাক্রিলিক তো তখন বুঝতাম না, আমি অনেক ছোট বয়সের কথা বলছি, যে সময় আমি নিজে স্টুডেন্ট। তো অ্যাক্রিলিকটা সেরকম না, অ্যাক্রিলিক এতটাও এখানে আমাদের বাংলায় তখন চালুও হয়নি অত, অন্যান্য স্টেটে কিছু অ্যাডভান্স আর্টিস্টরাই করতেন। তো তখন না আমি ওই অয়েল প্যাস্টেল শেখাতেই আমি ভেবেছিলাম দেখি তো এই প্যাস্টেলটা দিয়ে ওই এফেক্ট আনা যায় কিনা, অয়েল পেইন্টের এফেক্ট আনা যায় কিনা। তো তখন আমি লেয়ারিং শুরু করি,
করতে 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 দেখলাম হ্যাঁ, তো কিছুটা তো আনা যেতে পারছে। তো সেই একটা শুরু হলো, মানে অয়েল পেইন্টের একটা বিকল্প হিসাবে অয়েল প্যাস্টেলটাকে আমি ট্রিট করতে শুরু করলাম, এবং ওই সাইকোলজি নিয়ে যে আমাকে একটা পেইন্ট ফিনিশ আনতে হবে। কিন্তু কাজ করতে করতে আমি গিয়ে বুঝলাম যে হোয়াই সো পেইন্ট ফিনিশ ইজ নিডেড। আমি একটা প্যাস্টেলে কাজ করছি, তো প্যাস্টেলের কিছু ক্যারেক্টারিস্টিক্স তো থাকবে। তখন আমি কি করলাম, স্টাইলাইজ করলাম ফর্মটাকে। তার মানে আমি পেইন্ট ফিনিশও রাখলাম, আমি প্যাস্টেল ফিনিশও রাখলাম। আমার পরের দিকের কাজগুলো অ্যাকচুয়ালি একটা শিল্পী যত বেশি ম্যাচিওর হয় তার কাজে সেটা রিফ্লেকশন আসে, কিছু কিছু জিনিস অ্যাডিশন হয়, সাবস্ট্রাকশন হয়। পরের দিকের আমার কাজগুলো যদি খেয়াল করিস দেখবি সেখানে ক্রেয়ন ফিনিশও পাবি, আবার পেইন্ট ফিনিশও পাবি। তোটাকে আমি ম্যাশ আপ করে সেই রকম ভাবে যে এটা অয়েল প্যাস্টেলে করা, অয়েল প্যাস্টেলের এফেক্ট আছে বাট অয়েল পেইন্টের ফিনিশে যেটা আমায় স্যাটিসফাই করছে। তো এইভাবে মানে অয়েল প্যাস্টেলটা নিয়ে এক প্রকার আমার একটা রিসার্চ হয়েছে, এবং সেটা এখন অনেকেই ইনহেরিট করেছে, আমার স্টুডেন্টসরা এবং তাদের স্টুডেন্টসরা। মোটামুটি এখন দেখলে বোঝা যায় যে একটা স্টাইল আর কি, অয়েল প্যাস্টেলের একটা স্টাইল বোঝা যায়। তো খুব পছন্দের মিডিয়াম আমার যে কোনো প্যাস্টেলই, মানে সফট প্যাস্টেল যেরকম ভীষণ ডাইনামিক লাগে, একদম যখন খুব এলোপাথারি কাজ করতে ইচ্ছে করে, ল্যান্ডস্কেপ বা কোনো ডাইনামিক পোর্ট্রেট, সফট প্যাস্টেল আমার বেস্ট বলে মনে হয়। মানে প্যাস্টেল ইজ লাভ, যাই বলিস, প্যাস্টেল খুব ভালো। পছন্দের যদি মিডিয়াম বলতে বলা হয়, ওই তো প্যাস্টেল, অয়েল প্যাস্টেল। সব প্যাস্টেলই ভালো লাগে, তবে অ্যাক্রিলিকও ভালো লাগে। অ্যাক্রিলিক তো অনেকটা পাগলা ঘোড়াকে মানে বশ করার মতো, কারণ অ্যাক্রিলিকে যেহেতু তুই নিজেও অনেক ভালো অ্যাক্রিলিক করিস, খুব কোয়ালিটি অ্যাক্রিলিক করিস, তুই জানিস যে অ্যাক্রিলিকের সফট ফিনিশ আনাটা কঠিন, কারণ যেটা অয়েলে আনাটা মানে সোজা। মোটামুটি এই যে এটা সামনেই রয়েছে আমাদের, যে একটা গালকে গাল দেখানো এবং চোখের সেই ট্রান্সপারেন্সি, এটা লিপকে একটা মানে ভোলাপচিয়াস একটা কি বলবো লাস্ট্রাস একটা লুক দেওয়া, বা চুল, এই যে হেয়ার স্ট্র্যান্ডসগুলো, তো আমরা আমাদের সামনেই এরকম একটা দারুণ মাস্টারপিস দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো অ্যাক্রিলিকে বেশ টাফ, মানে ইউ নো বেটার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার ভালো লাগলো যে একটা কঠিন একটা মিডিয়ামে সেটা আস্তে সফট ফিনিশ আনা, এবং সেই টোন বুঝে 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 অ্যাপ্লাই না করলেই জিনিসটা হার্ড হয়ে যাবে, যেহেতু এটা কুইক ড্রাইং একটা মিডিয়াম। সুতরাং তোমাকে ইদার কুইক ডিসিশন নিতে হচ্ছে যে জাস্ট পরের রংটা কী দেবো, লাইক আলাপ্রিমা বা ওই জাতীয়, আর তা না হলে তোমাকে যদি ড্রাই হয়ে যায় তাহলে তোমাকে কি করতে হচ্ছে যে টোনটাকে বুঝে সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে তোমাকে নেক্সট রংটাকে চাপাতে হচ্ছে। তো এই বিষয়টা বেশ চ্যালেঞ্জিং, মানে অ্যাক্রিলিকের মতো ট্রিট না করে সেই আগেইন বলছি অয়েল পেন্টের মতো যে একটা সুন্দর মসৃণ একটা মানে ভলিউমাস ফিল দেওয়া, ওটা ভালো লাগছে এখন। তাছাড়া চারকোলও তো ভালো লাগে, যে কোনো ড্রাই মিডিয়ামই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার হলো এই যে আঁকার সঙ্গে সঙ্গে যে পড়াশোনাটাও কন্টিনিউ করে যাওয়া, এটা আমার মনে হয় খুব কম লোকজনই করে, এটা নিয়ে কি বলবে? দেখো আজকালকার দিনে যারা যারা ছবি আঁকছে, আমি জানি না এই অনুষ্ঠানটা কতজন দেখছে, তো পড়াশোনা তো খুবই প্রয়োজন। আমি মনে করি নিজেকে এডুকেট না করলে, তুমি বিশেষ করে ধরো তুমি আর্ট টিচার, তুমি আর্ট নিয়ে এডুকেশনাল ফিল্ডে গ্রো করতে চাইছো, আর্ট নিয়ে দুভাবেও গ্রো করা যায়, একটা এডুকেশনাল ফিল্ডে আর একটা হচ্ছে নিজে আর্ট ওয়ার্ক সেল করে। তুমি এডুকেশনাল ফিল্ডে যদি তুমি গ্রো করতে চাইছো তো ইউ মাস্ট হ্যাভ টু বি গুড টিচার, আ গুড মেন্টার। যদি তুমি ভালো মেন্টার হতে চাও তো তুমি তোমার মানে ছেলে মেয়েদের বা বাচ্চা ছাত্রছাত্রীদের শেখাবেটা কি? শুধু একটা রেফারেন্স দেখছো, সেটা দেখে দেখে আঁকো না, তার পিছনের আন্ডারস্ট্যান্ডিংটা কি, সেটার পিছনে আন্ডারস্ট্যান্ডিং, সেটার পিছনে এবিসিডি, সেটার পোস্টমর্টেম ফর্ম, এগুলো তো খুব দরকার বোঝা। না হলে আগে নিজে শিক্ষিত হওয়া উচিত, তারপরে লোককে শিক্ষা দিতে যাওয়া উচিত। আমার এগুলো মানে ভীষণ রকমভাবে মনে হয় এই এডুকেশনটা খুব প্রয়োজন। তারপরে মানে সেই সংশ্লিষ্ট বিষয় যেটা, মানে সেটা আর্ট হোক বা যাই হোক, আর্টের ক্ষেত্রে আমি দেখেছি বেশিরভাগ এটা হয়, বিশেষ করে লকডাউনের পরে হচ্ছে এই জিনিসটা আমি দেখেছি, যে চাইলেই ছবি আঁকা যাবে এবং চাইলেই ছবি আঁকা শেখানো যাবে, এটা নয় কিন্তু অ্যাকচুয়ালি। ছবি আঁকতে গেলে যেরকম একটা প্রপার এডুকেশনের দরকার, আর ছবি আঁকা শেখাতে গেলে আরও বেশি করে এডুকেশনের দরকার। তো নিজের আগে একটু ভালো করে জানা উচিত সেই বিষয় সম্বন্ধে। তার সেটা অ্যাকচুয়ালি আমি যদি বলি এক্ষেত্রে ওয়ার্ল্ড আর্ট হিস্ট্রি তুমি ঘেটে দেখো কি কি ফর্মে এটা মানে অলরেডি কাজ হয়ে গিয়েছে, এবং যারা প্রথিতযশা শিল্পী তারা কি কি ফর্মে কাজ করেছে। কারণ এই যে এক একটা শিল্পী
বা যারা যারা কাজ করেছে তারা কিন্তু এক একজন বিপ্লবী। একদম। কারণ শিল্পের যখনই হস্তান্তর ঘটেছে, না একটা হস্তান্তর বলবো না, মানে আমি বলতে চাইছি যে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যখন উন্নীত হয়েছে তখনই কিন্তু একটা বিপ্লব ঘটেছে। তো সেগুলোর পিছনে যে গল্প, তাদের যে সাইকোলজি এবং তাদের আর্টওয়ার্কসগুলো, তার ডেপথ, কারণ একটা ছবি দেখে যদি তুমি সেই ছবিটাকে জাজ করো তাহলে চলবে না। সেই ছবিটা যে এঁকেছে তার মানসিকতা, তার সাইকোলজি, তার ফিলিং, তুমি কিন্তু সেটাকে ধরতে চাইবে। কারণ রবীন্দ্রনাথের আর্টওয়ার্ক এবং সেই সময় দাঁড়িয়ে তুই দেখ রবীন্দ্রনাথ ঠাকুরের আর্টওয়ার্ক, সেটা অনেকেই বলবে এটা কিছু বুঝতে পারছে না, হিজিবিজি একটা বাচ্চাও করে দিতে পারবে, একের দম নয়। সেইটা নিয়ে এতটা রিসার্চ হচ্ছে কেন? আমরা রবি ঠাকুরকে তার রেখার ওই হিজিবিজির মাধ্যমে ছুঁতে চাইছি। রবি ঠাকুর এমন একজন হিরো ব্যক্তিত্ব আমাদের কাছে, তার গানের মাধ্যমে তাকে আমরা ছুঁতে চেয়েছি, তার লেখার মাধ্যমে ছুঁতে চেয়েছি, এবার তার রেখার মাধ্যমে তাকে আমরা ছুঁতে চাইছি, তার মনন, তার উপলব্ধি ওই সময় দাঁড়িয়ে, কারেক্ট, সেই সময় দাঁড়িয়ে আমরা ছুঁতে চাইছি। তো এই জিনিসগুলো, এই ডেপথগুলো খুব প্রয়োজন। যারা যারা কাজ করে গেছে তাদের সাইকোলজি বোঝা, তাদের শিল্পের সাথে তাদের যে নিবিড় সম্পর্ক সেগুলোকে জানা। তা না হলে তুমি যে কাজ করছো সেটাতে তার রিফ্লেকশন আসবে না। আর তার সাথে সাথে আমি বলবো সেই সংশ্লিষ্ট বিষয়ের যে গ্রামার, একাডেমিক পার্ট, সেটা নিয়েও শিক্ষিত হওয়ার প্রয়োজন রয়েছে। আর সঙ্গে সঙ্গে যখন কোনো উন্নত শিল্প তৈরি হয় তার পিছনে না শিল্পীর মনন চিন্তন ভীষণ রকমভাবে কাজ করে। সেই মনন চিন্তন অনেক বেশি পুষ্টি পায় সাহিত্য থেকে, শিল্প সংস্কৃতি থেকে। সেই জন্য ভালো বই, ভালো নাটক, ভালো সিনেমা এবং ভালো সঙ্গ, ভালো আলোচনা, এগুলো কিন্তু একটা মানুষকে, একটা শিল্পীকে ডেভেলপ করে টু মেক মোর কি বলবো প্রোডাক্টিভ এবং টু মেক মোর এফিশিয়েন্ট আর্ট পিস। তো সেই জন্য এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর ওই যে বললাম, এডুকেশন ফিল্ডে এডুকেশন দিতে গেলে আগে নিজেকে এডুকেটেড হতে হবে। আর তুমি যদি আর্ট সেল করো, আর্ট পিস যদি তুমি সেল করো, তাহলে তুমি জানবে তুমি নিজেকে সেল করছো, আর্ট পিস সেল করছো না, তুমি কিন্তু নিজেকে সেল করছো। যে বায়ার সে তোমার আর্ট পিস কিনছে না, যে যুগল সরকারের ছবিটা কিনছে, যুগল সরকারের ছবি কিনছে না, যুগল সরকারের মননকে কিনছে, যুগল সরকারকে কিনছে, সেলফকে কিনছে। তো সেই জন্য সেই সেলফকে উন্নত হওয়া উচিত, সেই সেলফকে একদম আইডেন্টিক্যাল হওয়া উচিত, যাতে লোকে দেখে চিনতে পারে এটা যুগল সরকার। তো এটাই আমার চিন্তা আর কি। তো আমি সবসময় সেই চেষ্টাতে থাকি, তো নিজেকে প্রতিদিন একটু একটু করে ডেভেলপ করার, এবং যেটা করছি, হোয়াট আই এম ডুইং, সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা রাখার। আরেকটা ব্যাপার নিয়ে বলবো, এখন যারা নতুন কাজ করছে, এই যে এক্সিবিশন খুব সহজে এখন করা যায় গ্যালারিগুলোতে, কিছু টাকা দিলেই। এমনকি যারা আয়োজন করছে, আমি বেশিরভাগই দেখেছি তারা কাজও কিন্তু আগে দেখে না কেমন আঁকছে, টাকাটা নিয়ে নিচ্ছে, হ্যাঁ ঠিক আছে এক্সিবিশন হবে, ছবি তুমি করো না, ধীরে ধীরে ছবি দেখারও প্রয়োজন মনে করে না। সেটা আমার মনে হয় বছরে একবার ঠিক আছে শখে একটা এক্সিবিশন করছে, সেটা মানা যায়, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে প্রতি 1 মাস 2 মাস পর পর একটা করে এক্সিবিশন করছে, অথচ ছবির কোনো কোয়ালিটি নেই। এটা নিয়ে কি বলবে? দেখ, এক্ষেত্রে আমি বলবো দুটো, এটার একটা প্রোজ আছে, এটা একটা কনসও আছে। যেমন আজ থেকে 10-12 বছর আগেও এই গ্যালারিগুলি এতটা উপলব্ধ ছিল না। যে সময় আমি ডেবিউ এক্সিবিশন করেছি, তুই করেছিস, জানিস, আমরা জানি যে একটা এক্সিবিশন করতে গেলে সেই গুণমানের ছবি তৈরি করতে হয়, এবং যাদের ছবি আমাদের পাশে ঝুলছে তাদের ছবির পাশে ঝোলার মতো সেই যোগ্যতা থাকতে হয়। কারণ প্রত্যেকের ছবি ভালো, কিছু ভালো ছবি নিয়ে একটা শো কিউরেট হয়। এইগুলো আমরা জেনে এসেছি, এগুলো আমরা দেখে এসেছি, টাকা দিলাম আর হয়ে গেল এরকম নয়। আমার ছবি কি সেই গুণমানের হয়, তারপর আমি সেই অফারটা পাই যে আমাদের একটা গ্রুপ এক্সিবিশন হচ্ছে, তুমি কি করবে, বা একটা 2 ম্যান শো হচ্ছে, 3 ম্যান শো হচ্ছে। হ্যাঁ, এইরকম সোলোর কথা আমি বলতে চাইছি না, সেটা আরো বড় ব্যাপার। কিন্তু আগে 10-12 বছর আগে এগুলো ভাববার ব্যাপার ছিল, এগুলো কনসিডারেশনের ব্যাপার ছিল। এখন ব্যাপারটা হয়েছে যে এখন যারা যারা আয়োজক, এখন আর গ্যালারিগুলো শুধুমাত্র গ্যালারির লোকেরা কিউরেট করছে না, অনেক গ্রুপ হয়েছে যারা, বা অনেক আয়োজক হয়েছে যারা নিজেরা নিয়মিত বছরে 3-4টে করে এক্সিবিশন তারা আয়োজন করছে। এতে যে সবটা খারাপ আমি সেটাও বলছি না,
এতে আমি বলবো হ্যাঁ, একটা জিনিস যত বেশি সহজলভ্য হবে তার তো মান কমেই যাবে। যে জিনিসটা খুব রেয়ারলি হতো, ধরো রবিবার করে কোনো সাংস্কৃতিক বাড়ির বাবা তার বাচ্চাকে যদি বলে চলো বা চলো বাবা তোমাকে একাডেমি অফ ফাইন আর্টসে নিয়ে যাই, সেখানে ছবির এক্সিবিশন হচ্ছে, ছবির মেলা হচ্ছে, দেখতে পাবে। এখন মঙ্গলবারে গেলেও দেখা যাবে, এখন বৃহস্পতিবার শুক্রবার যেদিন যে কোনো গ্যালারি মোটামুটি ছবি ঝুলছে, দেখা যাবে। এবং XYZ ভালো ছবি পাশে অনেক খুব কমই দেখা খারাপ যায়, ছবিও দেখা যায়। তো সেই জন্য যে জিনিস যত বেশি সহজলভ্য সেই জিনিসের চাহিদা তো কমবেই। তো এটা যেরকম একটা ব্যাপার, আর তার থেকে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমি নিজের চোখেও দেখেছি যে গ্যালারিগুলি যদি কারোর কাছে শিক্ষাঙ্গন হয়ে ওঠে, যে গ্যালারিতে এসে 5টা ছবি দেখে শিখে নিজেকে উন্নত করা যে চিন্তা বা মানসিকতা, তাহলে সেটা কারোর ক্ষেত্রে ফ্রুটফুলও হয়েছে। সেই জন্য হয়তো 3 বছর আগে তার গ্যালারিতে কোনো একটা ছবি, সেটা হয়তো আমার কাঁচা লেগেছে, 3 বছর পরে ওই একই গ্রুপে তার কোনো ছবি আমার খুব ভালো লেগেছে, এরকমও হয়েছে। কিন্তু তবুও আমি বলবো যে সমস্ত জিনিসের উৎকৃষ্টতা বজায় রাখার জন্য সেই জিনিসের একটা সীমাবদ্ধতা দরকার, এবং সেই সীমাবদ্ধতা নির্ধারণ করার জন্য আমাদের যেটা সবার আগে পরিহার করা প্রয়োজন সেটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়িক স্বার্থ। সেটাকে পরিহার করে বৃহত্তর স্বার্থ, যেটা শিল্পকে এগিয়ে নিয়ে যায় সমাজের মানুষের কাছে, শিল্পের স্থানটা আর উঁচু করে দেয় এবং ভালো দর্শক তৈরি করে, এই রকম একটা মোটো নিয়ে যারা আয়োজক তারা যদি চলে, তাহলে নিশ্চয়ই আগামী দিনে তারা ভালো শো কিউরেট করতে পারবে, এটা আমার ধারণা। কিন্তু কিছু করার নেই, আমাদের তো সময়ের সাথেই চলতে হয়, এটা সিস্টেম হয়ে গিয়েছে। এটা শুধু বাংলাতে নয়, এটা একই জিনিস তুই জাহাঙ্গীরেও দেখ, একই জিনিস তুই সমস্ত মানে ভারতবর্ষের সবকটা গ্যালারিতে হচ্ছে, ইভেন তুই বিদেশের গ্যালারিগুলোতেও দেখতে পাবি এই জিনিসগুলো অনেক বেশি এখন মানে এপিডেমিক্যালি হচ্ছে। এখন এপিডেমিক্যালি আমি বলবো, মানে একটা এক্সিবিশন হওয়ার পরে কোনো পজ নেই, 1 মাসের মধ্যে আর একটা এক্সিবিশন, হয়তো সেই একটা গ্রুপে। এবং যারা কাজ করছে তারা শুধুমাত্র এক্সিবিশনের জন্যই কিন্তু কাজ করছে, আলাদা কিন্তু কোনো কাজ নেই। না, এইটাই হচ্ছে ব্যাপার, যে তৈরি হওয়ার জন্য নিজেরকে তো ঘষা মাজা প্রয়োজন, যে আমি আগে রেডি হব টু গেট ইনটু দ্য ব্যাটল ফিল্ড, তার আগে নিজেকে পলিশ করব, যুদ্ধবিদ্যাটা ভালো করে শিখবো, তারপরে তরোয়াল শান দিয়ে তারপর যুদ্ধক্ষেত্রে নামবো। সেই শান দেওয়ার সময়, সেই তৈরি হওয়ার সময় আজকের দিনে কারোরই নেই। রেগুলার স্কেচ হ্যাবিট, একটা ছবিকে দেখা এবং সেটাকে ডিপলি সেটাকে বুঝে তার থেকে এসে প্রোফাউন্ডনেসটা আগে নিজের ভিতরে ইনহেরিট করা, সেই সময়টুকু নেই। এখন একটা ক্যানভাস শেষ হয়ে যাচ্ছে একটা গ্রুপের এক্সিবিশনের জন্য, তো নেক্সট ক্যানভাসটা চলছে তারপরের এক্সিবিশনের জন্য। নিজের জন্য আর মাঝামাঝিতে কোনো রকম ইন্টারমিডিয়েট কোনো অনুশীলন নেই, কোনো ইন্টারমিডিয়েট ক্রিয়েশন নেই। তো এটা খুব অ্যালার্মিং। আর আরেকটা জিনিস আমি বলবো, সোশ্যাল মিডিয়া যেটার থেকে দেখ আমি নিজে অনেকটাই বিরত হয়েছি। আজকে আমি এই পডকাস্ট, তুই খুব সুন্দর একটা জায়গা, অনেক মানুষের কাছে অনেক কথা পৌঁছে যায়, যে কথাগুলো আমরা ব্যক্তিগতভাবে বলে উঠতে পারি না, এটা খুব একটা দরকারি জায়গা। তো তবু আমি বলবো যে এমন একটা সুপারফিশিয়াল ফিল্ড হয়ে দাঁড়িয়েছে এই সোশ্যাল মিডিয়া, যেখানে মানুষ কিসের জন্য যে দৌড়চ্ছে মানুষ নিজেও জানে না। আর ছবি আঁকার জন্য যে নিমগ্নতা দরকার, যে সেলফলেসনেস, যে মানে নিষ্কাম শিল্প সৃষ্টির যে একটা তাগিদ, যে একটা আনন্দ, সেটা নেই। আজ থেকে আমি বলছি, বছর 15 আগেও যে ছবিটা এঁকেছি, এঁকেই যাচ্ছি, মা বলছে, বাবা বলছে, কিরে কি করছিস, সময় নষ্ট, কি করছিস, এগুলো করে কি হবে, চাদরে রং মুছছিস, গায়ে রং মুছছিস, সময় নষ্ট হচ্ছে, এগুলো কি হবে, কিছু শুনছি না। তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, এঁকে যাচ্ছি, ভালো লাগছে আঁকতে, আমি এনজয় করছি ওই জার্নিটা, এঁকেই যাচ্ছি। তার ঠিক 5 বছর পরে সেই আর্ট পিস বিক্রি হয়ে যায়। আমি কিন্তু 5 বছর আগে ভাবিনি ওই ছবিটা আঁকতে যে এটা বিক্রি হবে, এটা কারো নজরে পড়বে। 5 বছর পরে লটে ওই সময় যত কটা ছবি এঁকেছিলাম সব একসাথে বিক্রি হয়ে গিয়েছে। তো আমি যদি ওই সময় দাঁড়িয়ে ভাবতাম যে এটা আমাকে বিক্রি করতে হবে, এটা আমার সোশ্যাল মিডিয়াতে লাইক পাবে বা ভাইরাল হবে বা রিচ কমে গেলে কি হবে, তাহলে আমি সেই সৃষ্টির আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করতাম। আমি সৃষ্টির আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করিনি বলেই হয়তো ওই সময় একটা শুদ্ধ শিল্প গড়তে পেরেছি,
যেটা রিফ্লেকশন আমি আজ তার থেকে 5 বছর পরে পেয়েছি। কারোর ভালো লেগেছে সেই শিল্প, সেই ছবি, সেই জন্য সে কালেক্ট করেছে। তা আমি সবাইকে এটাই বলতে চাই যে যারা যারা এটা শুনছে, বা আমি এটা নিজেকেও সবসময় বলি যে শিল্প সৃষ্টির ক্ষেত্রে কোথাও নিষ্কাম হওয়াটা খুব খুব প্রয়োজন। তুমি যখন আঁকছো তখন তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে চলবে যে এই আঁকাটা ওই, হ্যাঁ এই আঁকাটার পারপাস এটা। ইফ ইট ইজ কমিশন দেন ইটস ওকে, কমিশন তো আমাদের একটা টার্গেটেড একটা পার্ট থাকে। কিন্তু তুমি যখন নিজের জন্য ছবি করছো, কমিশন যেগুলো হয় সেগুলো ফরমাইশি ছবি, সেখানে নিজের ইচ্ছে কম থাকে, অন্যের ইচ্ছে বেশি থাকে। আমি সেগুলোকে আলাদা করে রাখছি, সেগুলো আমাদের ব্রেড অ্যান্ড বাটার দিয়ে ওটা আলাদা। কিন্তু যখন আমি নিজের ছবি করছি, নিজের ছবি যেখানে আমি নিজেকে এক্সপ্রেস করছি, নিজেকে ডিসপ্লে করছি, নিজেকে পোর্ট্রে করছি থ্রু দ্য ক্যারেক্টার, যেখানে আমি নিজেকে ইনজেক্ট করছি, ওই ক্যারেক্টারটা আমি যদি একটা রিঙ্কেল ফেসড একটা বুড়ো, সে বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, সেটা কি আমি ইনস্ট্যান্টলি ওই বুড়োটা হয়ে যাব। আমি একটা বিং আ লেডি, আমাকে হতে হবে, না হলে সেই মাদকতা, সেই গাঁজা খাওয়ার সময় সেই মাদকতা আমি ছবিতে আনতে পারবো না। তো আমি এটাই বলছি, সেই ডেপথ যদি আমি আনতে চাই তাহলে আমাকে নিষ্কাম হতে হবে। আমাকে ওইটা চিন্তা করলে চলবেই না যে এইটা কটা লোকের মন জয় করবে, বা এটা যদি ভাইরাল না হয় আমার ছবি আঁকাটা বৃথা। একদম, কিন্তু এটাই এখন বেশি দেখা যায়। এবং সোশ্যাল মিডিয়ায় দেখবে ভালো জিনিস লোকজন দেখে খুব কম, কিন্তু শুধু উল্টো পাল্টা মিম থেকে আসলে এই ক্ষেত্রে কি বলতো, ব্যাপার হচ্ছে মানুষের রুচি এটা খুব প্রভাব ফেলে। মানে অধিকাংশ সময় তো মানুষ সারাউন্ডেড, এগুলো দিয়েই তো সারাউন্ডেড। ভালো কিছু তো নেই রে। ভালো কিছু যদি দেখতে হয়, ভালো কিছু যদি বুঝতে হয়, তার জন্য ব্রেন ওয়ার্ক করতে হয়, তার জন্য খুঁজতে হবে সেই ভালো জিনিসকে। তো সেই খোঁজার সময়, ধৈর্য, এগুলো কঠিন ব্যাপার। মানুষ সবসময় সস্তা বিনোদনের দিকে ঝোঁকে। ছবি আঁকা, ভালো ছবি দেখা, বই পড়া, এগুলো কঠিন ব্যাপার। সস্তা জিনিস উপভোগ করা, ফেসবুক স্ক্রোল করা, রিল স্ক্রোল করা, বরং রিল বানানোটা আমি বলবো অনেক ক্রিয়েটিভ ব্যাপার রাদার দেন স্ক্রোলিং দ্য রিল। তো কন্টেন্ট ক্রিয়েট করাও কিন্তু অনেক কঠিন ব্যাপার, সেটাও ক্রিয়েটিভলি সবাই পারে না। তো আমি বলবো মানুষ সবসময় কি যেগুলো চিপ থ্রিল, সেগুলোর দিকে মানুষ বেশি করে ঝোঁকে, খুব স্বাভাবিক ব্যাপার। যেখানে ধৈর্য মনন। আজকে একটা এক্সিবিশনে যাচ্ছে, একটা ক্যানভাস বগল করে নিয়ে যাচ্ছে, ঝোলাচ্ছে, ইনগ্রেশন হচ্ছে, গেস্টদের সঙ্গে দাঁড়িয়ে সেলফি নিচ্ছে, ছবি নিচ্ছে, মেমেন্টো নিয়ে লাস্ট দিন সেই পিসটা নিয়ে বাড়ি ফিরছে। পরের দিন থেকে ফেসবুকে পোস্ট, গ্যালারিতে নিজের ছবির সামনে দাঁড়িয়ে, বা যারা ভালো আর্টিস্ট তাদের সঙ্গে দাঁড়িয়ে পোস্ট। এর বাইরে সার্থকতা কোথায়? এর বাইরেও যদি কাজ করে তাহলে ঠিক আছে, সেটা করে হচ্ছে না তো। কম, ওই 2-1 হয়তো করে, কিন্তু বেশিরভাগই ওই জাস্ট দেখানো। তো এটা আমার মনে হয় তাদের যে কত ক্ষতি করছে তারা নিজেও বুঝতে পারছে না। এই জন্য খুব প্রয়োজন, আমি বলবো প্রকৃতির সাথে একাত্ম হওয়াটা খুব প্রয়োজন। আমাদের এই যে টক্সিক যে কানেকশনসগুলো আসছে না, টক্সিক কানেকশন কেন বলো, এটা ইনটক্সিকেশনই। মানে একটা জিনিসের প্রতি আমরা এত প্রোন হয়ে যাচ্ছি, আমরা বন্ধুহীন হয়ে যাচ্ছি। কোথাও যে ছবি মানুষের মনের সেতুবন্ধন ঘটাতো, সেই ছবিও এখন কেমন মেকানিক্যাল হয়ে যাচ্ছে, সেই ছবিও কেমন পারপাসফুল হয়ে যাচ্ছে, যাতে কোনো প্রাণ নেই। তারপরে এখন আবার চলে এসছে নানান রকম এআই এর কারিগরি। তো সেখানে দাঁড়িয়ে এত বেশি যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছে মানুষের মানে রুচিবোধ এবং কিছু কিছু ক্ষেত্রে শিল্পসত্তাও। সেক্ষেত্রে বড় ভয় হয় আগামী দিন কি আসতে চলেছে। সেক্ষেত্রে একটা বড়সড় চ্যালেঞ্জের কাছাকাছি নিজেকে দাঁড় করাই, যে ভিতরের যে যতটুকু শুদ্ধ ভাব রয়েছে, যতটুকু মাটির প্রতি টান রয়েছে, খোলা আকাশের নিচে দাঁড়ানোর যতটুকু আনন্দ রয়েছে, বুক ভরে অক্সিজেন নেওয়ার যতটুকু ইচ্ছে রয়েছে, এই সবগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো তো এই টক্সিক সময় দাঁড়িয়ে? সেটা একটা বড়সড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের সামনে নিজেকে প্রতি মুহূর্তে দাঁড় করাই। তবে এআইটা আসলে সত্যি বলতে হ্যাঁ ক্ষতি তো অবশ্যই অনেক কিছু ধরে, কিন্তু ভালো, কিন্তু হ্যাঁ এখন যে কোনো ইনফরমেশন মানে এত ইজিলি সবকিছু পাওয়া যাচ্ছে, এটা কিন্তু একটা দারুণ। সবকিছুরই প্রোজ এন্ড কনস আছে, ভালো খারাপ আমি কোনটা নেব সেটা আমার উপর নির্ভর করছে। হ্যাঁ আমি ইনফরমেশনের দিকটা ছেড়ে আমি ছবির দিকটাতেই কথা বললাম। ছবির দিকটাতে এই জন্যই কথা বলছি যেখানে আমার মনে হয় এই জিনিসগুলোকে আমাদের প্রমোট করা উচিত না, বিশেষ করে আমরা যারা খেটে এখনো ছবি আঁকি, ম্যানুয়াল আর্টিস্ট হোক, ডিজিটাল আর্টিস্ট হোক, যেই হোক, যে খেটে ছবি আঁকে, 1 সেকেন্ডে কতগুলো ইনফরমেশন, কতগুলো ডেটাকে কালেক্ট করে কিছু একটা বানিয়ে দেওয়া এআই, যেটার মধ্যে কোনো ইমোশন নেই, কিছু নেই, আর
একটা গোটা জীবন বেঁচে থাকার পরে তার সুখ দুঃখ আনন্দ তার সমস্ত নির্যাসটুকুকে দিয়ে যে ব্যাকাচোরা ছবি হচ্ছে, সেই ছবিও সে যদি টেকনিক্যালি হাজার রকম ভুল থাক তাতে, সেই ছবিও সেটাও কিন্তু আমার মনে হয় অনেক বেশি মানবিক সেই শিল্প। তো তার সাথে কোনো যান্ত্রিক সৃষ্টির আমি তুলনা করতে চাই না। যন্ত্রই। একদম। আচ্ছা, তুমি আগে কাজ নিয়মিত দেখতে পেতাম, এখনো পাচ্ছি, কিন্তু এখন থেকে ধরো 3-4 বছর আগে দাঁড়িয়ে তুমি যে জায়গায় ছিলে, হ্যাঁ, এখন তো দেখতে গেলে তোমাকে দুটো ফ্যামিলি সামলাতে হচ্ছে, মোস্টলি একটা ফ্যামিলি না? তবু এটা আমি কেন বলছি, আসলে অনেকেই না, মানে এটা আমি অজুহাতই বলবো, অনেকেই শোনা যায় যে ফ্যামিলি হয়ে গেলে আর কাজ করা যায় না। আমি এই জন্যই এই কথাটা এলাম। তোমার মধ্যে কিন্তু সেই পরিবর্তন দেখতে পাইনি। হ্যাঁ, আমি জানি ফ্যামিলি হলে তখন সময়টা সে আগে যা পেত তা তো পাবে না স্বাভাবিকভাবে, কিন্তু একদমই যে পাবে না এটা তো ভুল কথা। তো এটা নিয়ে যদি কিছু বলো, কারণ বেশিরভাগই কিন্তু আমি এই অজুহাতটা পাই যে ফ্যামিলি হয়ে গেছে, একদম কোনো সময় পাই না। এটা মেয়েদের ক্ষেত্রে একটা বড়সড় প্রবলেম। মেয়েদের জীবনে যখন ট্রান্সফরমেশন আসে, দুটো মেজর ট্রান্সফরমেশন আছে, একটা হচ্ছে বিয়ে হওয়া আর একটা হচ্ছে বাচ্চা হওয়া, ইস্যু হওয়া। তো আমি সব মেয়েকেই বলবো যে বিয়ে হওয়ার আগে, বাচ্চা তো অনেক পরের ব্যাপার, বিয়ে হওয়ার আগে মনে মনে তুমি ডিটারমাইন্ড হও যে তোমার জীবনে প্রায়োরিটি কোনটা, তুমি কোনটাকে বেশি গুরুত্ব দিতে চাও। যদি মনে হয় যে তোমার জীবনে ছবি সব, তুমি এমন কাউকে বিয়ে করো, বা বিয়ে না করলো তুমি এমন কাউকে তোমার জীবন সঙ্গী হিসেবে বাছো, বা এমন কারোর সঙ্গে থাকো যে তোমার যে ইচ্ছে বা তোমার যে অ্যাম্বিশন সেটাকে তোমার আগে, তোমার অ্যাম্বিশনকে সে ভালোবাসে। আর যদি মনে করো যে আমি পারবো, আমি দুটোকেই ব্যালেন্স করতে পারবো, সেই রকম মাইন্ডসেট নিয়ে বিয়ে করো। কারণ বিয়ে করার পরে যখন ব্যালেন্সিং করবে তুমি, সেই সময় যে অবস্ট্রাকশনসগুলো আসবে এবং তার সাথে যখন তোমাকে কমব্যাট করতে হবে, সেগুলো তোমার জন্য খুব পেইনফুল হবে এবং খুব চ্যালেঞ্জিং হবে। তখন তোমাকে গিভ আপ করতে হবে যে কোনো একটা। সেইটা যাতে তুমি মেক শিওর তুমি যাতে সেইটাতে তোমার ছবিকে কোনোভাবেই গিভ আপ না করো, এই মাইন্ডসেট নিয়ে তুমি ব্যালেন্সিং করো, বিয়ে করো। আর যারা মনে করছো যে বিয়েটাই জীবনের সব, তাহলে তারা এখন থেকেই ছবি আঁকাটা বন্ধ করে দাও। কারণ বিয়ে হওয়ার পরে কখনো বলো না ওয়ান্স আপন এ টাইম আই ইউজ টু মেক ড্রয়িং, এটা কখনো বলো না। এটা একটা খুব লজ্জাজনক ব্যাপার, কারণ এটা তুমি মানে নিজেকে বোঝাচ্ছ, কিন্তু এটা তুমি নিজেকে ভুল বোঝাচ্ছ। তোমার যখন জেনারেশন হবে তখন তাদেরও তুমি সেই ভুলটাই বোঝাবে। আমিও না দারুণ ভালো ছবি আঁকতাম, ছোটবেলায় কত প্রাইজ পেয়েছি, ড্রয়িং কম্পিটিশনে কত প্রাইজ পেয়েছি জানিস? কি হবে ওই যে আমি তোকে বললাম না যে পডকাস্টের শুরুতেই, যে ওই ছোটবেলাকার সময়কার ওই সব ভিক্টরি আজকের দিনের এই স্ট্রাগল বা আজকের দিনের এই এস্টাবলিশমেন্টের সঙ্গে কোনোভাবেই কানেক্টেড নয়। আজকের এস্টাবলিশমেন্টটা খুব ইউনিক এবং ইন্ডিভিজুয়াল, সেইটা একটা কানেকশন যদি বলিস তাহলে ওইটা একটা আমার জীবনের একটা ফেজে আমি ছবি আঁকতাম, জীবনের এই ফেজটাতেও ছবি আঁকছি, কিন্তু ওটা কোনো ইন্সপিরেশনাল ফেজ নয় যে ওটাই আঁকতাম বলে আজকেও আঁকছি। তো এরকম কোনো ব্যাপার নেই। তো সেই জন্য আমি মেয়েদেরকে বলবো, যারা মনে করছে যে ছবি তোমার জীবনের সব, তারা ঠিকঠাক সঙ্গী খোঁজো, ঠিকঠাক সঙ্গী পেলে তাহলেই তার সাথে থাকো, ভুল সঙ্গী যদি ঠিকঠাক সঙ্গী না পাও থেকো না, ছবির সাথে থাকো। অনেক মানুষ একা থেকেও ভালো থাকে। আর যদি লাকিলি তুমি পেয়ে যাও, তাহলে দেখো সে যেন তোমার আগে তোমার অ্যাম্বিশন, তোমার স্বপ্নকে, তোমার কাজকে ভালোবাসে। আর যারা মনে করছে আমি ব্যালেন্স করে নেব, তারা ব্যালেন্স করার সময় যে সংঘাতগুলো হবে বা ভবিতব্য সংঘাতগুলো, সেগুলোর জন্য প্রস্তুত থেকো। এই আর আমার ক্ষেত্রটা তুই যদি জানতে চাস, আমার ক্ষেত্রে সবটা খুব সহজ হয়ে গিয়েছে শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য। মানে একটা শিল্ডের মতো এমনভাবেও আমাকে ঘিরে রেখেছে, এটা বলবো হয়তো আমার সমস্ত ছবির স্বীকৃতির ফল। এটা যে একটা ট্রান্সফরমেশন হয়েছে আমার জীবনে, কিন্তু আমি বুঝতে পারিনি, বিফোর আফটার আমি কিছু বুঝতে পারিনি। মানে কারণ সে আমার আগে আমার ছবিকে ভালোবেসেছিল, সে এই শর্তেই ভালোবেসেছিল
বা সে এই শর্তেই আমাকে বিয়ে করেছিল যে তুই যেদিন দেখবো তুই ছবি আঁকা ছেড়ে দিচ্ছিস সেদিন আমি তোকে ছেড়ে চলে যাবো, বা তুই ছবি না আঁকলে কান মুলে তোকে ছবি আঁকতে বসাবো। তো এহেন মানুষের সঙ্গে যদি কেউ কোনো মেয়ে জড়ায় তাহলে তার ভিতরে মানে থেকে যাওয়া যে শিল্প সে কোনোদিনই তাকে ছেড়ে চলে যেতে পারে না। তো আমি জানি না সকলে এরকম লাকি হয় কিনা, এক্ষেত্রে হয়তো আমার জীবন অনেক কিছু খারাপ হয়েছে, কিন্তু সব থেকে ভালো কিছু যদি বলে থাকিস তো আমার ছবির পাশাপাশি এই পার্টটা আমার পার্সোনাল লাইফ। তো এটার ফুল ক্রেডিট পুরোটাই ওর, মানে পুরো ক্রেডিটটাই ওর। কারণ একজন শিল্পী তো সেও তো একজন উন্নত মানের শিল্পী, সে শিল্পী বলেই হয়তো আর এক শিল্পীর লড়াইকে এরপর দাদাকেও নিয়ে আসবে, তার যুদ্ধটাকে সে বুঝেছে এবং সেটাকে সম্মান জানিয়েছে। আচ্ছা, দেখতে দেখতে আমাদের সময় অনেকটা চলে গেল। তো নতুন যারা কাজ করছে এই সময় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে কিছু বলো। তারা ধরো ছবিটা নিয়ে এগোতে চাইছে, তাদের জন্য। অলরেডি দেখো আমি অনেক কিছু বলে দিয়েছি, যারা যারা বোঝার তারা বুঝে, মেয়েদের উদ্দেশ্যে আলাদা করে বলে দিয়েছি, এবং আর্ট এডুকেশন ফিল্ডে যারা কাজ করছে গল্প শুনে অলরেডি বুঝে যাবে। শুধু একটা কথাই বলবো যে সত্যি কথা, তুই এর মধ্যে একটা কথা বলে দিয়েছি, সেটাই রিপিটেশন করি, যে কোনো কিছু শর্টকাট মেথড তো কিছু হয় না। আর ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট এগুলোকে ম্যানুফ্যাকচার করা যায়। আমি প্রত্যেকটা প্রফেশনের প্রতি রেসপেক্ট রেখে বলছি, প্রত্যেকটা প্রফেশনে পার্টিকুলার ডিগ্রি হয়, ডিউরেশন হয়, কিন্তু একটা শিল্পীকে কেউ ম্যানুফ্যাকচার করতে পারে না। একটা শিল্পী শিল্পী হয়েই জন্মায়। পরবর্তীকালে সে যদি তার ভিতরে থাকা শিল্প সত্তাকে চিনতে পারে, তো অনুশীলন এবং চর্চার দ্বারা সে 10 জনের মধ্যে বরেণ্য হয়ে ওঠে। কাজেই তুমি যদি মনে করে থাকো যে তুমি ছবি আঁকতে পারো, তোমার মধ্যে বিশেষ গুণটা রয়েছে, ছবি আঁকার মতো বিশেষ গুণ রয়েছে, তাহলে ওয়ার্ক অন দ্যাট পোটেনশিয়াল। কোনো রকম শর্টকাট মেথডে যাবে না, পড়াশুনো করো, প্রচুর ভালো ভালো ছবি দেখো, ছবি দেখাও কিন্তু ছবি চর্চার অন্যতম অংশ। কিছু সময় সবসময় পাগলের মতো ছবি আঁকলে হয় না, ছবি দেখাও খুব প্রয়োজন। দেখো একটা ভালো ল্যান্ডস্কেপ দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে একটা ভালো ল্যান্ডস্কেপ দেখো, কত ধরনের গ্রিনের শেডস ইউজ হয়েছে, হরাইজনের গ্রিন একরকম, কাছের গ্রিন একরকম, কোনো ভালো পোর্ট্রেটস দেখো, তার লাইট কামিং দেখো, তার এক্সপ্রেশন দেখো, হ্যাঁ, তার মধ্যে যে কম্পোজিশন, স্পেস ডিভিশন একটা ছবিতে যেভাবে ইউজ হয়েছে, এই যে এই পার্টগুলোকে নিয়ে নিজে নিজে অ্যানালিসিস করো, সিনথেসিস করো একটা ছবিকে। এইগুলো করলে কি তুমি এডুকেটেড হবে, তুমি শিক্ষিত হবে। একটা ছবি দেখছি ভালো লাগছে দেখে দেখে আঁকলাম, ওরকম নয়। বা কম্পোজিশন নিজেও তৈরি করো। আর একটা খুব বড় ব্যাপার যেটা আমি আগেও বলেছি, প্রকৃতির সাথে সান্নিধ্য, বেরো, ঘরের মধ্যে থেকে শিল্প হয় না, ঘরের বাইরে বেরোতে হবে, মানুষের সাথে মিশতে হবে, জনজীবনের সাথে মিশতে হবে। মানুষের ফিলিং যদি তুমি মানে তুমি মানুষের ফিলিংকে যদি তুমি আত্মস্থ করতে পারো, তুমি যদি রিয়েলিস্টিক ফিগারেটিভ হিউম্যান ফিগার নিয়ে কাজ করো, আমি বলছি যারা মানে ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করছে, কেউ ধরো যারা অ্যানিম্যাল কম্পোজিশন করছে, তাদের তো সবার আগে অ্যানিম্যাল লাভার হতে হবে, নাহলে তাহলে অ্যানিম্যাল কম্পোজিশন নিয়ে কাজ করবে কেন? একটা বাঘকে সে স্টাডি করছে, বাঘ নিয়ে সে পড়াশোনা করবে না, বাঘের উপরে ছবি আছে, বাঘের গতি প্রকৃতি, তার বাঘের যে নেচার সেটা নিয়ে সে একটু শিক্ষিত হবে না? ঠিক সেরকমই যারা মানে হিউম্যান কম্পোজিশন করছে, হিউম্যান ফিগারেটিভ করছে, আমি যেহেতু নিজে এই বিষয়ে কাজ করি, নারী, শিশু, প্রকৃতি ইত্যাদি ইত্যাদি ফিরে ফিরে আসে বারবার আমার ছবিতে, তুইও তাই করিস, বা যারা যারা করছে, আমি এটা একটা এক্সাম্পল রাখলাম। আরো বেশি করে মানুষের সঙ্গে মেশো, মানুষের অভিব্যক্তিগুলোকে আরো বেশি করে স্টাডি করো, আরো ভালো ভালো বই পড়ো, ভালো সঙ্গ করো, আর সমস্ত নেগেটিভিটি থেকে দূরে থাকো। আর নিজেকে নিজে প্রত্যেকদিন সকালবেলায় উঠে বলো, ইউ আর বর্ন টু পেইন্ট, তুমি পারবে, তাহলেই তুমি পারবে। আমি পেরেছি, তুমিও পারবে, যুগলও পেরেছে, তুমিও পারবে। তোমাকে এতক্ষণ ধরে আমি একটু অবজার্ভ করলাম, মানে এই যে গলার হার বলো বা কানের দুল, কি দারুণ একটা প্যালেট। আমার স্টুডেন্ট, মানে এটা কি আমার এক স্টুডেন্ট, ওর নাম রনি, ও বানিয়ে দিয়েছে। ও জানে দিদি কি কি পছন্দ করে, ও আমাকে বানিয়ে দেয়, ওকে বলি এভাবে এগুলো দরকার, ও বানিয়ে দেয়। এতক্ষণ আমরা শুনলাম পম্পাদির জীবন এবং দর্শনের কিছু কথা, কি সুন্দরভাবে উনি বলে গেলেন। উনি শুধু চিত্রকর নয়, সঙ্গে একজন দারুণ বক্তা, আপনারা বুঝতেই পারছেন। সঙ্গে এত সুন্দর উনি গান করেন, আমরা অনেকেই গান শুনেছি, জানি। তো দেখতে দেখতে আমাদের সময়টা
অনেকক্ষণ আগেই, যদিও 1 ঘন্টা হয়ে গেছে। তো এর পরবর্তীতে দিদিকে নিয়ে আরেকটা এপিসোড করব। যারা এতক্ষণ দেখলেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা আঁকা নিয়ে যদি মনে হয় দিদিকে কিছু জিজ্ঞাসা করবেন, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। সেই কমেন্টের ভিত্তিতে এরপরে একটা এপিসোড আমরা করব। খুব ভালো থাকবেন সবাই। সামনে পুজো, খুব আনন্দ করুন। পুজোর পর আবার দেখা হবে।